আহ, আমি আর পারছি না, আমাকে ছেড়ে দেন, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর নিতে পারছি না। এই, চুপ করেন। আমি আপনাকে বিয়ে করেছি। আপনাকে কি ছেড়ে দেওয়ার জন্য কি এতগুলো টাকা দিয়ে আপনাকে বিয়ে করেছি নাকি? দেখেন, আজকের জন্য আপনাকে কিনে নিয়েছি, বিয়েও করেছি। সো এইসব ন্যাকা কান্না আমার সামনে করবেন না। আমাকে আমার মতো করতে দে। আদিত্য কথাটা বলে রিয়ার উপরে আবারও ঝাঁপিয়ে পড়ল। আর রিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিয়া চিৎকার করতে গিয়েও পারছে না। আদিত্য ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে রেখেছে। অন্যদিকে রিয়া দু হাত চেপে ধরে নিজের মতো করে আদর করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ করার পর ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়ে। রিয়া নিজের অজান্তে আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিল। আদিত্য ওর হাত সরিয়ে দিয়ে মুখ তুলে বলল, কি ব্যাপার? আপনি আমার এত ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন? আমি জানি না কেন যেন আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করলো। শুনে আবার রেডি হন। জি, সরি তখন কান্না করে ডিস্টার্ব করার জন্য। আসলে প্রথম প্রথম তো অনেক ব্যথা পাচ্ছিলাম। এবার চিৎকার দিলে আপনার খবর আছে। জি, আর করব না, আপনার মতো করে করতে পারেন, আমি রেডি, আসছি। আদিত্য রিয়ার উপর আবার ঝাঁপিয়ে পড়ল। রিয়া সবকিছু চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো আর আদিত্যর ভালোবাসাগুলো অনুভব করতে লাগলো। রিয়া জানে এইটা স্বামীর ভালোবাসা না, তার দেহলোভ তাকে আদর করছে। তারপর আদিত্যকে স্বামী হিসেবে তার ভালোবাসাগুলো গ্রহণ করে নিল। আদিত্য আবার ক্লান্ত হয়ে গেল। আদিত্য এভাবে সারা রাত রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। দুজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। 9টার দিকে রিয়ার ঘুম ভেঙে যায়। আদিত্যর দিকে তাকিয়ে ভাবতে লাগলো। কতটা নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে, ইচ্ছে করে আপনাকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে সারাটা জীবন পার করে দেই। ছিছি রিয়া, তুই এইগুলো কি ভাবছিস? তুই শুধু তার এক রাতের বউ, তোকে আজ তার কাছ থেকে চলে যেতে হবে। রিয়ার কথাগুলো ভাবতে লাগলো। আদিত্য ঘুম ভাঙতে দেখে রিয়া ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য তাড়াতাড়ি করে উঠে ঘড়ির টাইম দেখে বলল, এই 9টা না বেজে গেছে, আমাকে ডাক দেন নাই কেন? আপনি এত সুন্দর করে ঘুমিয়ে আছেন, তাই আপনার ঘুম নষ্ট করতে ইচ্ছে করলো না। উফ, ন্যাকা কথা বলেন কেন? আপনার আব্বুর না আজ অপারেশন? আপনি যাবেন না নাকি? হ্যাঁ যাব। আচ্ছা, আপনি গোসল করে আসেন, আমি তারপর গোসল করতে যাব। আপনি যান, আমি পরে যাই। আমার অনেক সময় লাগবে, তাই আপনি আগে যান। আদিত্য আর কথা না বাড়িয়ে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো। আর এই দিকে রিয়া রাতের কথাগুলো ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। রিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে আর ওর সাথে লেখা আছে, তার দেহ বিক্রি করতে চাই। এই রাস্তা দিয়ে আদিত্য বাইক নিয়ে যাচ্ছিল। তখনই বোরকা পরা মেয়েটার নতুন দেখে আদিত্য বাইক থামায়। আদিত্য বলল, এই মেয়ে, কত নেবেন? আমি নতুন তো, তাই জানি না কত করে নিতে হয়। ও আচ্ছা, আপনাকে আমি এক রাতের জন্য নিতে চাই। যে টাকা চাইবেন সেই টাকা দিব। পুরো এক রাত করতে চাইলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। ও মা, বলেন কি? এত টাকা? ওকে, সমস্যা নেই, বাইকে ওঠেন। এমনিতে আজ সারা রাত উনি আমাকে টাচ করবেই, সেখানে আর ভয় পেয়ে কি হবে? রিয়া কথাগুলো ভেবে আদিত্যের বাইকে উঠল। আদিত্য থেকে অনেকটা দূরে বসলো। আদিত্য বলল, এত দূরে বসার মানে কি? একটু পর তো আমি আপনার সব দেখে ফেলবো। এমনকি সেখানে তো দূরে বসে লাভ আছে? তা একটা ব্যক্তিগত প্রশ্ন করব আপনাকে। হুম, বলেন। এত কাজ থাকতে আপনি এই ব্যবসায় কেন নামলেন? আপনাকে এটা কেন বলবো? আপনার দেহ লাগবে, পেয়ে গেলে হয়ে গেছে, সেখানে আমার সম্পর্কে জেনে কি হবে? তাও ঠিক। ওকে, সরি। আদিত্য বাইক চালাতে চালাতে সোজা একটা কাজী অফিসের সামনে থামলো। রিয়া এইটা একদম চমকে গেল। নামেন। এখানে কেন? বিয়ে করব আপনাকে, কারণ আমি চাই আপনাকে এক রাতের জন্য বিয়ে করতে। আমি বুঝতে চাই বিবাহ করে বউয়ের সাথে সম্পর্ক করার মজা কেমন। অনেক তো হারাম ভাবে করেছি, এখন একটু হালাল ভাবে করব। না, আমি বিয়ে করব না আপনাকে।
আমি আপনাকে দেহ বিক্রি করতে এসেছি, আপনাকে বিয়ে করার জন্য আমি আসি নাই। আরে বিয়ে করলে কি সমস্যা? এমন নিজেকে মনে হবে না আপনি পতিতা মেয়ে? স্বামী কাছে নিজের দেহ দিয়েছেন, আর আমার একটু শখ হয়েছে তাই বিয়ে করতে চাচ্ছি। আর এমনিতে আপনার জীবনেও বিয়ে হবে না। আপনাকে আমাকে বিয়ে করে নেন, তাও বলতে পারবেন আপনার একবার হলেও বিয়ে হয়েছে। রিয়া কিছু বলতে যাবে তখনই রিয়ার ছোট বোন রূপা ফোন দিয়ে কান্না করতে বলল। বোন আমার, আর একটা দিন যাক, আমি টাকা নিয়ে চলে যাব, তুই কান্না করিস না। আমি আমার আব্বুকে কিছু হতে দিব না, আমার জীবন দিয়ে হলেও আব্বুকে বাঁচিয়ে রাখবো। ভয় পাস না বোন, আমাদের আব্বুর কিচ্ছু হবে না, আমি সকালে টাকা নিয়ে চলে আসব। আচ্ছা বোন, আমি ফোনটা রাখি। রূপা ফোনটা কেটে দিল। রিয়া ফোনটা রেখে কান্না করতে লাগলো। আদিত্য বলল, আপনার আব্বু অসুস্থ নাকি? জি দেখেন, তাড়াতাড়ি চলেন, আমাকে আরো কাজ করতে হবে, না হলে আমি আমার আব্বুকে বাঁচাতে পারবো না। আরে নিজের আব্বুকে বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করে নিন, তাহলে তো এখন থেকে তাড়াতাড়ি যেতে পারি। ওকে বিয়ে করব, তাহলে আমাকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে, আর যদি আপনি রাজি থাকেন তাহলে বিয়েটা করব। ওকে ডান, টাকা নিয়ে ভাবতে হবে না। আমার একবার যখন শখ হয়েছে আমি তখন বিয়ে করবই। ওকে চলেন। রিয়া আর আদিত্য কাজী অফিসের ভেতরে যায়। সাক্ষী চাইলে আদিত্য ওখানকার দুজন মানুষকে টাকা দিয়ে কিনে নেয়। তারপর 5 লাখ টাকা দেনমোহর দুইজনের বিয়ে করে ফেলে। বিয়ে শেষ করে দুজন আবার বাইকে করে রওনা দেয়। আদিত্য রিয়াকে বলল, আচ্ছা, আপনি তো চাইলে 20 লাখ টাকাও দেনমোহর করতে পারতেন, বাট আপনি শুধু 5 লাখ টাকা চাইলেন কেন? আমি অত টাকা দিয়ে কি করব? আমার 5 লাখ টাকা লাগবে আমার আব্বুর অপারেশন করার জন্য। ও আচ্ছা, তা আপনার টাকা কি হসপিটালে পাঠিয়ে দিতে হবে নাকি? জি, আমার দেনমোহরের টাকা আমাকে দিয়ে দেন। দিব সকালে। আর আপনি যদি আমাকে খুশি করতে পারেন তাহলে আপনার আব্বুর জন্য যত টাকা লাগে সব দিব। দরকার নাই, আমার দেনমোহরের টাকা দিলে আমার চলবে, আর কিছু আমার দরকার নাই। ওকে, আপনার ইচ্ছে। রিয়া রাতের কথা ভাবা শেষ করে কয়েকটা ফোঁটা পানি ফেললো। আদিত্য এদিকে গোসল করতে লাগলো। রিয়া পুরো রুম গুছাতে লাগলো। রুম গুছিয়ে ক্লান্ত হয়ে খাটে বসলো। আদিত্য বের হয়ে আসলো। আদিত্যকে দেখে রিয়া বলল, আপনার গোসল করতে এত সময় লাগলো? আরে ধুর, গোসল করতে গিয়ে মহা সমস্যা পড়ছিলাম। কিসের সমস্যা? ঠাস করে পড়ে গেছিলাম, কোমরে একটু লেগেছে, তাই অনেকক্ষণ পানি ঢালছিলাম। কই ব্যথা পাইছেন দেখি? রিয়া আদিত্যের কাছে গিয়ে আদিত্যকে বসিয়ে দিয়ে কোমরে হাত বুলিয়ে দিতে লাগলো। মুভ নাই? আছে ওই ড্রয়ারের ভেতরে, ওইখানে করে দেন। আচ্ছা দিচ্ছি। রিয়া আদিত্যের বলা কথা মতো সেখানে মুভ লাগিয়ে দিতে লাগলো। মুভ লাগিয়ে দিয়ে রিয়া বলল, আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি গোসল করে আসছি। আর কিছু মনে করেন না, আপনার শার্ট প্যান্ট নিয়ে গেলাম। কি করবেন? গোসল করে এসে কি পরবো? বোরকার নিচে তো কিছু একটা পরা লাগবে, তাই না? ও আচ্ছা, পাশের রুমে যান, গিয়ে আলমারি দেখেন, অনেকগুলো ড্রেস পাবেন। আমার ছোট কাজিনের ড্রেস আছে। আপনার কাজিনের ড্রেস আমি পরবো? আমার কি লাগবে নাকি? আর আপনার বাসায় কেউ তো নাই, সবাই কোথায় গেছে? এখানে কেউ থাকে না, মাঝে মাঝে সবাই ঘুরতে আসে, তবে সবাই ঢাকা থাকে। আমি শুধু এখানে থাকি, 1 মাস পর আবার ঢাকা চলে যাব। ও আচ্ছা। রিয়া পাশের রুমে গিয়ে আলমারি থেকে একটা 3 পিস নিয়ে এসেছে। ওয়াশরুমে চলে গেল, গোসল করে 3 পিস পরে এসেছে। রিয়া আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো। আদিত্য রিয়ার দিকে অপলকভাবে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য আস্তে আস্তে করে রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া আদিত্যের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললো। আদিত্য রিয়াকে সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগলো। রিয়া আদিত্যের মাথার চুল খামচি দিয়ে বুকের সাথে চেপে ধরলো। আদিত্য গভীরভাবে যেতে নিবে, সাথে সাথেই রিয়া সরিয়ে দিয়ে বলল, আর না, কি করছেন? কেবল গোসল করলাম। আচ্ছা আমাকে ছাড়েন, রান্না করতে হবে তো। করতে হবে না, অনলাইন থেকে অর্ডার করে দিব। না, বাহিরের খাবার অর্ডার দিতে হবে কেন? রান্না করতে পারি আমি। ওকে, নিচে যান, গিয়ে দেখেন কিচেন আছে, ফ্রিজে মাছ মাংস সব আছে।
আর কোনটা কি সব লেখা আছে। ও আচ্ছা, তা আপনি কি বাসায় একা থাকেন নাকি? হ্যাঁ, কেন? খাবার খান কিভাবে? অর্ডার দিয়ে খান নাকি? না, কাজের বউ আর রান্না করে দিয়ে যায় প্রতিদিন, বাট 5 দিন ছুটি নিয়েছে উনি। ও আচ্ছা। রিয়া চলে যেতে নিল। আদিত্য বলল। আচ্ছা, আপনার আব্বুকে কোন হসপিটালে রাখা হয়েছে? রিয়া হসপিটালের নাম বলল। তারপর আদিত্য ওকে চলে যেতে বলে। রিয়া নিচে চলে আসে, দেখে পুরো ড্রয়িং রুম এলোমেলো হয়ে আছে। রিয়া কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। রিয়া আগে ভাত বসিয়ে দিল, তারপর এক এক করে সবকিছু পরিষ্কার করতে লাগলো। সোফার উপরে থাকা সবকিছু গুছিয়ে রাখলো। ফুলদানিগুলো সব সাজিয়ে রেখে দিয়ে সোফায় ধপাস করে বসে পড়ল। আদিত্য নিচে এসে দেখে রিয়া সোফায় বসে আছে। আদিত্য রিয়াকে বলল। কি হলো, আপনি এখানে বসে আছেন কেন? 1 ঘন্টা হয়ে গেল, আমাকে তো ডাকও দিলেন না। ও ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর মাছ মাংস ভেজিয়ে রেখেছি। আচ্ছা আপনি থাকেন, আমি রান্না শেষ করে নেই। রিয়া তাড়াতাড়ি করে গিয়ে রান্না করতে লাগলো, আর আদিত্য পুরো ড্রয়িং রুম থেকে অবাক। আদিত্য রান্নাঘরে গিয়ে দেখে রিয়া পেঁয়াজ কাটছে আর কান্না করছে। আদিত্য ভ্রু কুঁচকে বলল। আরে কান্না করেন কেন? আপনার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে তো, আর আপনার আব্বুর কিচ্ছু হবে না, আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে যাবে সব। কি, আমার আব্বুর অপারেশন হয়ে গেছে? হ্যাঁ, 1 ঘন্টা আগেই টাকা পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে মনে হয় ওনার অপারেশনও শেষ হয়ে গেছে। আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব। রিয়া কথাটা বলে দৌড়ে এসেছে আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্য ওকে নিজের অজান্তেই জড়িয়ে ধরলো। হঠাৎ রিয়ার মনে হলো তরকারি তুলে দিয়েছে। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে তরকারির কাছে গেল। বারে, আমি কি আপনাকে বলেছিলাম আমাকে জড়িয়ে ধরতে? নিজেই ধরেন, আবার নিজেই ছেড়ে দিয়ে চলে গেলেন। দূর, তরকারি পুড়ে যাচ্ছে তো, আর খুশিতে জড়িয়ে ধরে ফেলেছি, দুঃখিত। ভালো কাজ করেন, আবার কান্না করেন না। আমি ওইটাতে কান্না করি নাই, পেঁয়াজ কাটলে কান্না হবেই। হ্যাঁ, কই সে কই, দেখি আমি কাটবো। রিয়া আদিত্যর কথা শুনে এগিয়ে দেয়। আদিত্য কিছুক্ষণ কেটে রিয়ার দিকে তাকিয়ে দেখে আদিত্য কান্না করছে। রিয়া আদিত্যকে দেখে তাকিয়ে হাসতে লাগলো। কি স্যার, কান্না করেন কেন? কই কান্না করছি? বুঝছি, যান আপনি, আমি বাকি রান্না শেষ করে আসছি। আদিত্যকে পাঠিয়ে দিল। রিয়ার রান্না শেষ করতে করতে 11টা বেজে গেল। রিয়া সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলো। তারপর আদিত্যর ঘ্রাণ শুকতে শুকতে টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল। বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে তো। তাড়াতাড়ি খেতে দিন, ক্ষুধা লাগছে অনেক। আপনাকে আমি খাওয়াই দিব। খাওয়া দিবেন? ওকে, তাহলে তো আরো ভালো হবে। রিয়া একটা প্লেটে খাবার বেড়ে সবকিছু দিয়ে একটু একটু করে খাওয়াই দিতে লাগলো। আদিত্য লক্ষ্মী ছেলের মতো খাইতে লাগলো। রিয়া আদিত্যকে খাইয়ে দিতে দিতে মনে মনে ভাবলো। জানি আমি আপনি এই বিয়েটা শখের বশে করেছেন, কিন্তু আপনি এই বিয়ের গুরুত্বটা হয়তো কোনোদিন বুঝবেন না। আপনার সাথে বিয়ে হয়ে গেছে মানে আপনি আমার স্বামী। আজ হয়তো আপনার সাথে থাকা শেষ দিন, কিন্তু আমি বেঁচে থাকতে আপনি আমার স্বামী হয়ে সারা জীবন বেঁচে থাকবেন। প্রতিটা মেয়ের জীবনে একবার হয়, সেইখানে আমার আপনার সাথে হয়েছে। আপনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসেবে আর চাই না। রিয়া কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে রিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়লো। আদিত্য অবাক হয়ে বলল। কি ব্যাপার, কান্না করছেন কেন? আদিত্যর কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেললো। তারপর হাসি মুখে বলল। কিছু হয় নাই, চোখে কি যেন পড়ে গেছে। আচ্ছা একটা কথা বলবো? জি বলেন। আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন, তাই না? আপনাকে মনে রেখে আমি কি করব? আপনাকে আমি কিনে নিয়েছিলাম 1 রাতের জন্য। আমার কাজ শেষ। আপনারও আপনাকে মনে রেখে আমার কি লাভ, বা আপনার কি লাভ? ও আচ্ছা। আচ্ছা, আমি আর খাবো না, আপনি খেয়ে নিন। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল। রিয়া আদিত্যের অর্ধেক খাবার খেতে লাগলো। তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল। রিয়া রুমে গিয়ে দেখে আদিত্য বসে আছে। রিয়া ওর ফোন হাতে দিয়ে দেখে ওর বোন অনেকবার কল করেছে। রিয়া কলটা ব্যাক দিলে ওর বোন ধরে বলল।
আফু কই তুমি? আব্বুর অপারেশন হয়ে গেছে আর আব্বু এখন একদম সুস্থ আছে। 3 দিন রাখার পরে আব্বুকে আমরা নিয়ে যেতে পারবো। আচ্ছা তুই আব্বুর পাশে থাকিস, আমি যত দ্রুত সম্ভব চলে আসব। আচ্ছা আপু, সাবধানে এসো। রিয়া ফোনটা কেটে দিয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল, খাবার সব ফ্রিজে রেখে দিয়েছি, আপনি 3 দিন গরম করে খেয়ে নিয়েন। ওকে। আচ্ছা আমি তাহলে আসছি। আর হ্যাঁ শুনেন, নিজের খেয়াল রাখেন। আর এইসব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নেন, তাহলে অনেক সুখী হবেন। আপনাকে এত ভাবতে হবে না, আপনি এখন যেতে পারেন। জি, আমি এখন চলে যাব। আপনার বোনের জামাটা আগামীকাল ধুয়ে পাঠিয়ে দিব। লাগবে না, আমার বোন এইসব পরে না। না, আমি অন্যের জামা কেন রাখবো? উনি পড়ুক না পড়ুক সেটা ওনার ব্যাপার। আমার জামা পাঠানোর কথা আমি পাঠিয়ে দিব। রিয়া কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। বোরখাটা পরে হিজাব নেকাব পরে নিল। তারপর আদিত্যের থেকে বিদায় নিয়ে রিয়া চলে যেতে লাগলো। রিয়ার বুকের ভেতর চাপা কষ্টটা বুকের ভেতরেই তোলপাল করে দিচ্ছে। আদিত্য রিয়াকে ডাক দিয়ে রিয়ার সাথে সাথেই পিছনে ঘুরে তাকায়। আদিত্য গিয়ে রিয়ার হাতে 10,000 টাকা দিয়ে বলল, 10,000 টাকা নিয়ে যান, আপনার আব্বুকে ফলমূল খাওয়ান। না, আমি এই টাকা নিতে পারবো না। আপনি অলরেডি আমার অনেক বড় উপকার করেছেন। এই ঋণ আমি কোনোদিন হয়তো শোধ করতে পারবো কিনা জানি না। যাই হোক, ভালো থাকবেন। রিয়া টাকাটা না নিয়ে চলে আসলো। আদিত্যের রিয়ার কিছু বিষয়ে অনেকটা ভালো লাগলো। আদিত্য খাটের উপর বসে থেকে ভাবতে লাগলো। মেয়েটার আত্মসম্মান অনেক, আবার নিজের আব্বুর জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এই দুনিয়াতে এই দুনিয়াতে কত ধরনের যে মানুষ আছে। উফ, আমার এসব ভেবে কাজ নেই। আদিত্য এইসব ভাবা বাদ দে, সাবজেক্ট ক্লোজ। আদিত্য এইটা ভেবে পরে ফোনে গেম খেলতে লাগলো। আর এইদিকে রিয়া হসপিটালে যায়। গিয়ে ওর আব্বু আর বোনের সাথে দেখা করে। ওর বোনকে খাবার খাইয়ে দিয়ে ওই আবার বাহিরে যায়। কাজ খুঁজতে রিয়া বের হয়। সারাদিন কাজ খুঁজে পায় না। রিয়ার এক পরিচিত এক আন্টি থেকে একটা কাজ পায়। রিয়া খুশি হয়ে হসপিটালে এসেছে রূপাকে জানায়। রূপা অনেক খুশি হয়। তারপর দুই বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে নেয়। রিয়া আদিত্যের বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয়। আর এইদিকে রিয়া আর রূপা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রিয়া আদিত্যের বোনের জামাটা দিয়ে আসে দারোয়ানের কাছে। তারপর হসপিটালে গিয়ে ওর আব্বুকে বাসায় এনেছে। ওর এই আন্টির সাথে ঢাকায় পথে দৌড়ে রওনা দেয়। ওইখানে গিয়ে ওই আন্টি বাসায় গিয়ে ওঠে। রিয়া আর ওর আন্টির সাথে সেই বাসায় যায়। কাজ ঠিক করে বাসায় আসলে রিয়ার আব্বু রিয়াকে বললে, রিয়া, তুই 5 লাখ টাকা কোথায় পাইছস? আমি জানতে যাচ্ছি এত টাকা কোথায় পাইছস? রিয়া কথাটা শুনে থতমত খেয়ে যায়। রিয়া ওর আব্বুর দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারছে না। রিয়ার আব্বু আবার জিজ্ঞেস করলে রিয়া বলল, ওইসব বাদ দাও আব্বু, তুমি সুস্থ হয়েছো, এতে আমি অনেক খুশি। আব্বু, যেখানে পাই না কেন আমি হালালভাবে টাকা নিয়েছি, কিন্তু আমি বলতে পারবো না এই টাকা আমি কোথায় পাইছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে এসো না। রিয়ার কথাটা বলে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার কথা শুনে আর কিছু বলল না। মেয়েকে কান্না করতে দেখে কার বা ভালো লাগে। কিন্তু রিয়ার আব্বু কিছুটা সন্দেহ হলো রিয়া এমন কিছু করেছে যেটা রিয়ার অনেক বড় ক্ষতি করেছে। রিয়ার আব্বু বলল, আমার মনে হয় নিজের ক্ষতি করে থাকলে তাহলে শুনে রাখ, আমি বাঁচতে গিয়েও আমাকে মেরে ফেলেছিস। রিয়া ওর আব্বুর মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আব্বু, এই কথা বলো না। এই দুনিয়াতে তুমি ছাড়া আমাদের কেউ নেই। ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের আর কেউ থাকবে না। আমরা যে একেবারে বরবাদ হয়ে যাব। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়ার আব্বু বলল, আমি বেঁচে থেকে মরে যাওয়ার অনেক ভালো রে মা। তোর ঘাড়ে চেপে বসে খেতে আমার ভালো লাগছে না রে।
তুমি সেই ছোটবেলা থেকে আমাদের লেখাপড়া খাওয়া সব করেছো, আর সেখানে আমি তোমার জন্য যদি 3 বেলা 2টা ভাত না খাওয়াইতে পারি, তাহলে আমি কেমন মেয়ে হইলাম বলো? আচ্ছা, তুই কিসের জব নিয়েছিস? রিয়া কিছুটা থমকে গেল। রিয়া ভাবতে লাগলো। না, আব্বুকে আসল কথা বলা যাবে না। যদি বলি আমি কাজের বুয়া হইছি, তাহলে আব্বু এইটা মেনে নিতে পারবে না। তার থেকে যদি বলি অফিসে জব করি। রিয়াকে ভাবতে দেখে আব্বু আরো জিজ্ঞেস করলে রিয়া বলল, ওই তো আব্বু, অফিসে কাজ, বসে থেকে কাজ করতে হবে। যাক, শুনে ভালো লাগলো। সাবধানে থাকিস মা। হ্যাঁ আব্বু। আপু, তোমাকে খালা ডাকে। খালাকে বল আসছি, আর তুই আব্বুর কাছে থাক। আচ্ছা আপু। রিয়া উঠে ওর খালার কাছে গেল। রিয়া গিয়ে বলল, খালা, আমাকে আপনি ডাকছিলেন? হ্যাঁ রে মারিয়া, তোর জন্য একটা খারাপ খবর আছে। কি খবর খালা? যেখানে চাকরিটা ঠিক করে আসলাম না, তারা কিছুক্ষণ আগে আমাকে বলল তোকে নাকি এই চাকরিতে রাখতে পারবে না, ওর নাকি অন্য কাজের মেয়ে রেখে দিয়েছে। এটা কেমন কথা হলো? তাহলে তখন কেন বললো না? কি আর বলবো, বড়লোকের ব্যাপার, বোঝা মুশকিল। যাই হোক, তুই চিন্তা করিস না। যতদিন একটা কাজ না পাস, আমার বাড়িতে থাক। এভাবে এখন চাকরি কোথায় পাবো? ওহ, আমি যেখানে কাজ করি সেইখানে রান্না করার জন্য কাজের বুয়া লাগবে। এই রিয়া, তোর হাতের রান্না তো অনেক সুন্দর, তাহলে তুই ওইখানে কাজ করলে অনেক ভালো হয়। আর তুই তো রান্না করতেও অনেকটা ভালোবাসিস। এমন চাকরি পেলে তো ভালো হয়, তাহলে তুমি একটু দেখো। আচ্ছা, তুই আমার সাথে চল। এখন হ্যাঁ, এখন চল। রিয়া ওর খালার সাথে চলে গেল। ওখানে গিয়ে রিয়াকে দেখে সবার অনেক পছন্দ হয়ে যায়। রিয়া রাতের রান্না বান্না ওই করলো। রিয়া রান্নার ঘ্রাণ পেয়ে সবাই তো এক এক করে টেবিলে এসে বসে পড়লো। রিয়া এক এক করে সব খাবার গুছিয়ে টেবিলের উপর সাজিয়ে রাখলো। সবাই খাবার খেতে লাগলো। সবাই খাওয়ার শেষে হাত চেটে পুটে খেয়ে নিল। সালেহা চৌধুরী বলল, বাহ, তোমার হাতে জাদু আছে। তোমাকে চাকরিতে নিয়ে নিলাম, কিন্তু সমস্যা একটা যে তোমাকে 3 বেলা রান্না করতে হবে। কিন্তু তুমি থাকো কোথায়? জি, আমি তো রহিমা খালার বাসায় থাকি। ও আচ্ছা, তুমি আজ থেকে আমাদের এখানে থাকবে, কারণ আমি চাইছি আমার পার্সোনাল একটা কাজের মেয়ে, যে সব দিকে খেয়াল রাখবে আর আমার সাথে থাকবে। আসলে ম্যাম, আমার বাসায় তো আমার অসুস্থ আব্বু আর ছোট বোন আছে। ওদের রেখে আমি এখানে কিভাবে থাকবো? ওদের রেখে তো কোনোদিন থাকি নাই আমি। ও, কিন্তু আমার তো 24 ঘন্টা একটা মেয়ে দরকার। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। ম্যাম, আপনি চিন্তা করবেন না, রিয়া আগামীকাল থেকে আপনার সাথেই থাকবে। আজকে ওরে যাইতে দেন। রিয়া কিছু বলতে যাবে, রহিমা আন্টি ওকে কিছু বলতে দিল না। রিয়া আর কিছু বলল না। তারপর সবাইকে খাওয়া শেষ হলে রহিমা আন্টি থালা বাসনগুলো ধুয়ে চলে গেল। রিয়া তার পিছু পিছু গিয়ে বলল, খালা, এইটা কি করলে? যা করছি ভালোই করছি। তুই বাসায় চল, আমি তোকে বুঝিয়ে বলবো নে। কথাটা বলে রহিমা খালা সব ধুয়ে মুছে রেখে দিল। তারপর মোটামুটি সব কাজ করে রাত 12টার দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওই বাসা থেকে অনেক খাবার বেঁচেছিল। সেই সব খাবার সব কাজের বুয়াদের ভাগাভাগি করে নিয়ে এসেছে। রিয়ার বোন আর ওর আব্বু খাবার খেয়ে ঘুমিয়ে গেল। রহিমা খালা সব খাবার ফ্রিজে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে খাটের উপরে বসলো। রিয়া রহিমা খালার রুমে এসে বলল, খালা, তুমি এটা কি করলে? আব্বুকে আমি এমনিতে মিথ্যা বলছি, অফিসের কাজ, আর এখন যদি 24 ঘন্টা ওইখানে থাকি, তাহলে বাসায় আসবো কিভাবে? আরে পাগল মেয়ে, তুই ম্যামের সাথে থাকলে, যদি ম্যামের সাথে ভালো সম্পর্ক গড়তে পারস, অনেক লাভ আছে। তুই তো পড়াশোনা করেছিস অনেক, এমনও হতে পারে তোকে তাদের অফিসের কাজও দিতে পারে। আর শোন, ম্যামের সাথে এর আগে একটা মেয়ে ছিল। মেয়েটাকে ম্যাম অনেক ভালোবাসতো, নিজের সন্তানের মতো, কিন্তু মেয়েটা একেবারেই ফাজিল ছিল। ম্যামের সব গয়না টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। ম্যাম এতটাই ভালোবাসতো যে
মেয়েটাকে পারলে ধরা ম্যামের কোনো ব্যাপারই ছিল না। তারপরও মেয়েটাকে ধরে নাই। তার শুধু একটাই কষ্ট ছিল, এত ভালোবাসার কাছে টাকাটাই বড় হয়ে গেল। আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে। কিন্তু আব্বুকে আর রূপাকে রেখে যাব কিভাবে? আরে চিন্তা করিস না, আমি তো আছি। আর ওরা দুজন এখানেই থাকবে। আমার মেয়ে হয়ে রূপা আমার কাছেই থাকবে। সপ্তাহে পর পর এসে দেখা করে যাবি। আর রূপা দেখা করতে যাবে। আর রূপা তো অনেক বড় হয়ে গেছে, রান্না করতে পারে। ওই তোর থেকে তোর আব্বুর ভালো খেয়াল রাখতে পারবে। তা ঠিক। আব্বুকে কিভাবে বুঝাবো সেইটা বলো। ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওটা আমি দেখে নিব। আজ যা ঘুমাগা, অনেক রাত হয়ে গেছে। সকাল 6টার আগে যেতে হবে কিন্তু। আচ্ছা, তুমিও তাহলে ঘুমাও। রিয়া ওর বোনের সাথে ঘুমিয়ে গেল। সকাল 5টায় উঠে নামাজ পড়ে রান্না শেষ করে রিয়া চলে গেল চৌধুরী বাড়িতে। গিয়ে দুজন কাজে লেগে যায়। রান্না করে রিয়া রেডি করে ফেলে। সালেহা চৌধুরী নামাজ পড়ে কুরআন পড়ে ঘুমিয়ে যায়। 10টার আগে রিয়া সব রান্না শেষ করে ফেলে। তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে এক এক করে দিয়ে আসে। সালেহা চৌধুরী রুমে ঢুকতে দেখতে সালেহা আছড়া হয়ে বসে আছে। রিয়া দরজার সামনে নক করে বলল, ম্যাম আসবো? হ্যাঁ, এসেছো? রিয়া ভিতরে ঢুকে সালেহা চৌধুরীর সামনে চাটা এগিয়ে দিয়ে বলল, ম্যাম এই নিন আপনার অল্প চিনি দিয়ে চা। তুমি কিভাবে জানলে আমি অল্প চিনি দিয়ে চা খাই? রহিমা খালা আমাকে সব বলেছে। ও আচ্ছা, তোমার কাজ কি শেষ? জি ম্যাম, আমার সব কাজ শেষ। এখন আপনারা আসলে আমি খাবার পরিবেশন করব। সালেহা চৌধুরী চা খেতে খেতে বলল, কখন এসেছো? আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি শুধু রান্না করে চলে যাবে? জি আপনার সাথে থাকবো, কিন্তু ম্যাম আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দেখতে যেতে হবে। আচ্ছা, সমস্যা নেই। তা তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে? জি ওই উঠবে। ওকে ভেবেছি এখানে ভালো একটা স্কুলে ভর্তি করব। ও আচ্ছা, ওর কোনো কিছু সাহায্য লাগলে আমাকে বলো। জি আচ্ছা, আমি কি যাব? আচ্ছা যাও। রিয়া রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, কি ব্যাপার, এই মহিলা আমার প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যেখানে আমাকে প্রথম দিন দেখে যেখানে একবার এত বড় ধোঁকা খেয়েছে, তারপরেও আমার প্রতি তার বেশি ভালোবাসা দেখা যাচ্ছে কেন? রিয়া কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খায়। রিয়া সাথে সাথেই পড়ে যায়। রিয়া সামনের দিকে তাকাতে তাকাতে বলল, সরি, আমি বুঝতে পারি নাই। কথাটা বলে রিয়া সামনে থাকা ব্যক্তির দিকে তাকাতেই রিয়া দেখে ওর রহিমা খালা। এই তুই কোন দিকে মন দিয়ে হাঁটছস? আর আমার কোমরটা ভাঙবি নাকি? রিয়া উঠে রহিমা খালাকে তুলতে তুলতে বলল, তুমি এখানে কেন? সবাইকে ডাকতে এসেছি। ও আচ্ছা, আমি বলেছি তারা 40 মিনিট পর সবাই আসবে, তুমি আমার সাথে চলো। রিয়া রহিমাকে ধরে নিয়ে যেতে লাগলো। দুজন ড্রয়িং রুমে গিয়ে সবকিছু গোছাতে লাগলো। গোছানো শেষ হলে সবাই এক এক করে চলে আসলো। রিয়া আর রহিমা আর কয়েকটা বুয়া মিলে সবাইকে খেতে দিল। সবাই খাবার শেষ করে ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো। রিয়া সালেহা চৌধুরীর কাছে দাঁড়িয়ে আছে। সালেহা চৌধুরী রিয়াকে বলল, তোমার নামটা যেন কি? জি আমার নাম রিয়া। ও আচ্ছা, রিয়া, আমার রুমে গিয়ে টেবিলের উপরে একটা ফাইল আছে, ওটা নিয়ে আসো তো। জি। রিয়া সালেহা চৌধুরীর কথা মতো চলে গেল। রিয়া তার রুমে গিয়ে ফাইল হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। রিয়া সালেহা চৌধুরীর হাতে দিল। তখনই সালেহা চৌধুরী বলল, রিয়া, আমার সাথে চলো। রিয়া কিছু বলল না, তার সাথেই যেতে লাগলো। রিয়া গাড়ির দরজা খুলে দিলে সালেহা চৌধুরী বসলো। তারপর রিয়াকে বসতে বলে। রিয়া বসে। তারপর দুজনেই বের হয়ে যায়। একটা বাসার সামনে গাড়ি থামলো। তারপর দুজনে নেমে বাড়ির ভিতরে চলে গেল। সালেহা চৌধুরী বসে থেকে
কিছু জনের সাথে কথা বলে, ফাইলগুলোর দিকে পড়ে চলে আসছে। রিয়া আর সালেহা চৌধুরী গাড়ির ভিতরে বসে আছে। রিয়া তখন বলল, ম্যাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। উনি আপনার বড় মেয়ে? হ্যাঁ, কেন? আপনার মেয়ে আপনার সাথে ভালো করে কথা বলতে চাইলো না কেন? আপনি কত সুন্দর ব্যবহার করলেন, আর উনি কেমন আপনার সাথে বিরক্ত নিয়ে কথা বলছিল। এইটুকুর ভিতরে এটাও খেয়াল করেছো? না মানে ম্যাম, কেমন যেন অদ্ভুত লাগলো। আমার মেয়ে একটু আমার উপরে রেগে আছে, এটাই। তাছাড়া যা ভাবছো, আমার মেয়ে তেমন না। সামনে থেকে কঠোর দেখা যায়, ভিতরটা অনেক নরম ওর। ও আচ্ছা। রিয়া একটা জিনিস খেয়াল করলো, সালেহা চৌধুরীর চোখ পানিগুলো টলমল করছে। রিয়া কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। বাসায় আসলে রিয়া আর সালেহা চৌধুরী বাসায় এসেছে। রিয়া সালেহা চৌধুরীর সাথে রুমে যায়। সালেহা চৌধুরী বলল, রিয়া, আমার জন্য চা বানিয়ে নিয়ে আসবে? আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। রিয়া রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল চা বানাতে। চা বানিয়ে সালেহা চৌধুরী দিয়ে দিল। চা খেতে খেতে উনি রিয়াকে তার পাটা হালকা করে চেপে দিতে বলল। রিয়া ওনার কথা মতো কাজ করতে লাগলো। ওনার সাথে এভাবে সারাদিন থাকতে লাগলো। এভাবে 1 মাস কেটে গেল। এই 1 মাস রিয়া অনেকটাই ক্লোজ হয়ে গিয়েছে এই বাড়ির সবার সাথে। রিয়া ঘুম থেকে উঠে রিয়া বাড়ির সবার সাথে কাজে লেগে গেল। আজ সালেহা চৌধুরীর ছেলে মেয়ে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে। সবাই সবার রুম পরিষ্কার করে গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে গেল। আর এদিকে রিয়া আর কয়েকটা কাজের বুয়া মিলে রান্না করতে লাগলো। রান্না শেষ করে টেবিলের উপর সাজিয়ে রাখলো। রিয়া সালেহা চৌধুরীর রুমে গিয়ে দেখে সে আজ অনেক খুশি। রিয়া তাকে খুশি দেখে বলল, আজ প্রথম আপনাকে এই খুশি দেখতে পাচ্ছি। 1 মাস আপনাকে আমি এতটা আনন্দিত দেখি নাই। খুশি হব না? আমার ছেলে মেয়ে নাতি নাতনি আসবে, ওরা সবাই এখানে থাকবে, এটা ভেবেই অনেক আনন্দ হচ্ছে আমার। আপনার বড় মেয়ে ওনারা আসবে না? হ্যাঁ, ওই আসবে। আমার নাতি আছে, ওই নিয়ে চলে আসবে, ওর কথা কেউ ফেলতে পারে না। ও আচ্ছা, ওনারা আসার সময় হয়ে গেছে, চলেন তাহলে ড্রয়িং রুমে। সালেহা চৌধুরী রিয়া দুইজন মিলে ড্রয়িং রুমে চলে গেল। রিয়া দাঁড়িয়ে আছে, তখনই রিয়ার ফোন বেজে উঠল। রিয়া কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ রূপা, কেমন আছো বোন? আব্বু কেমন আছে? আপু, তোমার না আজ আসার কথা, কখন আসবে? আজ তো অনেক মানুষজন আসবে, আজ যেতে পারবো না রে, অনেক কাজ আছে। ও, তাহলে আর আসবে না? সময় পেলে দেখা করতে যাব তোর সাথে, চিন্তা করিস না। আচ্ছা বোন, ফোন রাখ, ওনারা মনে হয় চলে এসেছে, গাড়ির শব্দ পাচ্ছি। রিয়া ফোনটা রেখে পিছনে ঘুরে অবাক হয়ে গেল। রিয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রিয়ার সামনে তাকিয়ে দেখে আদিত্য সালেহা চৌধুরীকে জড়িয়ে ধরে আসছে। আর রিয়া সাথে সাথেই পিছনে ঘুরে মুখ ঢেকে নিল। দাদিমা কেমন আছো? উফ মাই সুইট হার্ট, তোমাকে আজ দারুণ লাগছে। তাই নাকি? আমি তো জানি না আমার বর সাহেব আসবে, তাই আগে থেকে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তাই? আচ্ছা দাদিমা থাকো, ফ্রেশ হতে যাই, জার্নি করে ক্লান্ত লাগছে। ওকে, যাও। রিয়া রান্নাঘরের দিকে চলে গেল। আদিত্য নিজের রুমে চলে গেল। আর সালেহা চৌধুরী ওইদিকে ওর ছেলে মেয়ে আর বাকি নাতি নাতনিদের সাথে কথা বলতে লাগলো। আর রিয়া এদিকে রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলো, হায় আল্লাহ, আমি এখন কি করব? কাজের বুয়া হিসেবে শেষমেশ কিনা নিজের শ্বশুর বাড়িতে চলে আসলাম। কিরে রিয়া, কি ভাবছিস? তাড়াতাড়ি চল, খাবার খাওয়াতে হবে তো নাকি? ওনাদের কি লাগবে ওদিকেও দেখার খেয়াল রাখতে হবে তো নাকি? খালা, আমি বাড়িতে যাব, আমার তো আজ ছুটি, আর এখানে থেকে আমি কি করব? আজ কোনো ছুটি নাই, ওনারা যতদিন থাকবে কোনো ছুটি নাই, তাড়াতাড়ি চল। রহিমা খালা রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রিয়া কারো সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে রিয়া সোজা ফ্লোরে পড়ে গেল। রিয়া ফ্লোর থেকে উঠতে উঠতে বলল, সরি, আমি বুঝতে পারি নাই। রিয়া কথাটা বলে সামনে ধাক্কা খাওয়া ব্যক্তিকে রিয়াকে আর কিছু বলার সুযোগ দেওয়ার আগেই ঠাস ঠাস করে
থাপ্পড় মারলো। রিয়ার সামনে থাকার ব্যক্তির দিকে তাকিয়ে যেন হুঁশ উড়ে গেল। রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর ধাক্কা খাওয়া ব্যক্তিটি বলল, ফালতু মেয়ে, চোখে দেখিস না কিভাবে হাঁটাচলা করিস? আর একটু হলেই পড়ে যেতাম। কানার মতো চলোস, চোখে কি দেখতে পারোস না? রিয়া কি বলবে বুঝতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সালেহা চৌধুরী বলল, রুমা থাম, ও ইচ্ছে করে দেয় নাই। তুই সেই অল্পতে রেগে যাওয়ার অভ্যাস গেল না? আমা, তুমি কথা বলো না। তুমি কাজের মেয়েদের বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলেছ। আর এই মেয়ে, সামনে থেকে তুই যাবি নাকি? আমার মেজাজ আরো গরম করিস না। রহিমা খালা রিয়াকে সরিয়ে নিয়ে যেতে নিবে। তখনই রিয়া রুমাকে জড়িয়ে ধরে সবাই অবাক হয়ে যায়। রুমা যেন অবাক হয়ে গেল। আদিত্য নিচে এসেছে, রিয়াকে দেখে চমকে গেল। রুমা রিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে রিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে। রহিমা রিয়াকে জোর করে রিয়াকে রুমার থেকে সরিয়ে নেয়। ক্ষমা করে দেন ম্যাম, ওই ছোট মানুষ কখন কি করে ও নিজেই বুঝতে পারে না। এই রিয়া, তুই কি পাগল হয়ে গেছস? রিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে স্বাভাবিক হয়ে বলল, সরি ম্যাম, ক্ষমা করে দেন, আমি আপনাকে ভুল করে জড়িয়ে ধরে ফেলেছি। রিয়া কথাটা বলে ওইখান থেকে চলে আসলো। সালেহা চৌধুরীর কাছে গিয়ে বলল, ম্যাম, আমাকে প্লিজ আজকে বাড়িতে যেতে দিবেন। আজ তো আমার ছুটির দিন, আমি সন্ধ্যায় চলে আসব। আচ্ছা যাও, আর আজকে থেকে আসো গা। ধন্যবাদ ম্যাম, কিন্তু দুপুরে রান্না করে দিয়ে যাব। সমস্যা নাই, আমার বড় বৌমা সব সামলে নেবে। তুমি যেতে পারো। তুমি ওকে। রিয়া চলে যেতে নিলে তখনই আদিত্য বলল, দাদিমা, এটা কি তোমার পার্সোনাল লোক নাকি? মেয়েটা অনেক ভালো। 1 মাসে সব দিক কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ও আচ্ছা। রিয়া ওইখান থেকে চলে যেতে নিলে রিয়া একটা রিক্সা নিয়ে চলে যেতে লাগলো। রিয়ার মাথায় কিছু কাজ করছে না। রিয়া বুঝতে পারছে না ওই মহিলাটা আসলে কে। হুবহু একদম ওর আম্মুর মতো দেখতে, কিন্তু ওর আম্মু তো মারা গেছে। তাহলে উনি কে হতে পারে? রিয়া ফলমূল আর রূপার জন্য কিছু চকলেট কিনে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রূপা আর রিয়াকে দেখে জড়িয়ে ধরলো। আপু, তুমি এসেছো? আব্বু কোথায়? খাইছস তোরা? আব্বু ঘুরে আসছে। তুমি খেয়েছো? না। আচ্ছা, রান্না করছস? হ্যাঁ, আসো খেয়ে নিব। রিয়া হাত মুখ ধুয়ে ওর আব্বুর সাথে দেখা করতে গেল। দেখে ওর আব্বু খাটের উপরে বসে আছে। রিয়া ওর আব্বুর পাশে বসলো। আব্বু কেমন আছে? ভালো মা, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আচ্ছা আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। রূপা, তুই একটু বাইরে যা তো। রূপা বাহিরে গেলে রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে ওর আব্বুর কাছে এসেছে বলল, কি বলবি? রূপাকে সরিয়ে দিলি যে? আচ্ছা আব্বু, আম্মু কি সত্যি মারা গেছে? রূপা বাহিরে গেলে রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে ওর আব্বুর কাছে এসে বলল, হ্যাঁ, কেন হঠাৎ আজ এমন কথা বলছিস? আচ্ছা আব্বু, আমার নানা বাড়ি কোথায় আর আমার দাদি বাড়ি কোথায়? এসব জেনে কি করবি? আমার জানার খুব ইচ্ছে হয়েছে। সবার তো নানু বাড়ি দাদু বাড়ি থাকে, আমারও নিশ্চয়ই আছে। কেউ নাই তো যার এখন বিষয়ে কথা বলতে চাই না। কেন বলবেন আব্বু? আমাকে আজ সব সত্যি বলবে। আমার কসম আব্বু, আমাকে আজ সব বলবে। এসব কি বলিস? যা, এখন থেকে আমি কিছু বলতে চাই না। ওকে বলো না। কিন্তু আব্বু, আমার আম্মু মারা যায় নাই, উনি বেঁচে আছে তাই না? না, মারা গেছে। তুমি মিথ্যা বলছো, আমার মাথায় হাত দিয়ে বলো। রিয়ার কথা শুনে রিয়ার আব্বু চমকে গেল। রিয়ার আব্বু বলল, এখন বলো আম্মু মারা গেছে। রিয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু, হাত ছাড় আমার। কি জানতে চাস? হ্যাঁ, তোর আম্মু মারা যায় নাই, বেঁচে আছে। রিয়া কয়েক পা পিছিয়ে গেল। রিয়া ওর আব্বুকে বলল, তাহলে কেন বলছো আমাদের আম্মু মারা গেছে? আব্বু, তোমরা তো পালিয়ে বিয়ে করেছিলে তাই না? তাহলে তোমরা দুইজন কেন আলাদা? শুনতে চাস কেন আমরা আলাদা? তাহলে শোন, আমি আর তোর আম্মু ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর আম্মু আর আব্বু বান্ধবীর মেয়ে ছিল।
আমরা একসাথে পড়াশোনা করতাম। আমরা কেউ জানতাম না যে রুমার মতো বড় বোন আমার বিয়ে ঠিক করছে। বাসায় আসলে দুইজন জানতে পারি। উপায় না পেয়ে বিয়ে দিন আমি আমার আব্বুকে বুঝিয়ে বলছিলাম। তাছাড়া রাজি হয় নাই। তারা রুমার বড় বোনকে পছন্দ, ছোট বোনের সাথে বিয়ে দিতে পারবে না, কারণ রুমার বড় বোন আমাকে অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে আমাকে স্বামী হিসাবে মেনে এসেছে। যাই আমি জানতাম ও না, আমি বিয়েটা না করে আব্বুকে বলে দেই আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি আর রুমা পালিয়ে যাব। আব্বু আমাকে দুইটা অপশন দিয়েছিল, এক রুমার বোনকে বিয়ে করলে ওই বাড়িতে থাকতে পারবো, আর যদি পালিয়ে যাই তাহলে আমাকে ত্যায্য পুত্র করে দিবে। কোনো দিন যদি আমি এই বাড়িতে ফিরে যাই তাহলে আব্বু মরা মুখ দেখতে হবে। বাট আমি তখন কারো কথা না ভেবে তোর আম্মুকে নিয়ে পালিয়ে যাই। দুজন পালিয়ে একটা গ্রামে গিয়ে বিয়ে করে নিই। তারপর ওইখানে আমি একটা জব নেই। ভালো যাচ্ছিল দিন কাল। প্রথম আমাদের ঘরের প্রথম যখন তুই আসলি, খুশিতে আত্মহারা হয়ে যায়। সংসার আরো আনন্দময় হয়ে যায়। কিন্তু রূপা হওয়ার পর থেকে তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হয়ে যেতে লাগলো। তোর নানা বাড়ির সাথে আবার সম্পর্ক জোড়া লাগতে লাগলো। আর এদিকে আমার চাকরিটা চলে যায় আর তোর আম্মু ব্যবহার চেঞ্জ হয়ে যায়। প্রতিদিন ঝগড়াঝাটি হইতো। পরে সহ্য করতে না পেরে তোর আম্মুকে ডিভোর্স দিয়ে দেই। তোদের নিয়ে যেতে চাইলে আমি দেই নাই। পরে ওর আম্মু আব্বু এসে ওকে নিয়ে যায়। আর আমরা এখানে থেকে রাজশাহী চলে গেছিলাম যাতে তোদেরকে নিয়ে যেতে না পারে। তারপর আর কোনো যোগাযোগ হয় নাই। তুই তোর আম্মুর কথা জিজ্ঞেস করলি, বলতাম তোর আম্মু মারা গেছে। রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। রিয়া ওর আব্বুকে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। রূপা রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপু কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কিছু হয় নাই। আপু চলো খাবার খেয়ে নিব। ক্ষুধা নাই রে বোন। রিয়া রূপাকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলল, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো। আফু তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? আর কান্না বা কেন করছো? কই কান্না করছি, চোখে কিছু একটা পড়েছে মনে হয়। আচ্ছা চল, তোকে মাথায় তেল দিয়ে দেই। খাবার খেয়ে নাও আগে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা তুই যা, আমি আসছি। রূপার সাথে রিয়া গিয়ে হালকা খেয়ে রুমে চলে আসলো। ছোট একটা ডায়েরির ভিতর থেকে ওর আম্মুর ছবি বের করে বুকে জড়িয়ে কান্না করতে করতে বলল, আম্মু, তোমাকে এত কাছে পেয়েও তোমাকে বলতে পারলাম না আমি তোমার সেই ছোট্ট রিয়া। আম্মু, আমাকে বুকে জড়িয়ে নাও না, বড্ড তোমার আদর খেতে ইচ্ছে করছে আম্মু। আম্মু, তুমি তো নতুন সংসার স্বামী নিয়ে সুখে আছো, কিন্তু আম্মু তোমার আরও 2টা সন্তান কেমন আছে তা তো জানো না। হয়তো তুমি আমাদের ভুলে গেছো। যাই হোক আম্মু, আমি চাই না তুমি আমাদের মনে রাখো, আমাদের ভুলে গিয়ে সুখে থাকো আম্মু। রিয়ার কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। রূপা রিয়ার কথা শুনে বলল, আপু আম্মুর নতুন সংসার মানে? রিয়ার রূপার কথা শুনে সাথে সাথেই ছবিটা ডায়েরির ভিতরে লুকিয়ে লক করে রেখে চোখ বন্ধ মুছে বলল, কই আম্মু সংসার? আর তুই দরজার আড়ালে দাঁড়িয়ে আমার কথা কেন শুনছিলি? আরে আমি আড়ালে দাঁড়িয়ে কেন শুনবো? তুমি না বললে তেল দিয়ে দিবে, তাই তেল নিয়ে আসলাম। এসে শুনে তুমি কান্না করে এসব বলছো। আরে ধুর, তুই কি থেকে কি শুনছস? এখানে আয়, তোকে তেল দিয়ে দেই। রূপা কিছু বুঝলো না। রূপা আর কিছু জিজ্ঞেস না করে রিয়ার কাছে গিয়ে বসলো। রিয়া রূপাকে তেল দিয়ে দিল। তারপর দুবোন দুপুরের খাবার খেয়ে রিয়া রূপাকে নিয়ে ঘুরতে গেল। রাস্তা দিয়ে একজন আসছিল। তখনই একটা গাড়ি রিয়া আর রূপাকে সামনে থামালো। রূপা রেগে গিয়ে বলল, ওই কানা নাকি? একটু হলে আপু গেলে যেত, গাড়ি থামানো আর জায়গা পায় না, অসভ্য। রূপার কথা শেষ হলে আদিত্য বের হতে রূপা আদিত্যর দিকে ঝগড়া করতে যাবে। সাথে সাথেই রিয়া রূপাকে ধরে বলল, রূপা, বেয়াদবি করতে নিষেধ করছি, আবার বড়দের সাথে বেয়াদবি করছিস? আপু আমাকে ছাড়ো, বেয়াদবি করবো না মানে? আর একটু হলে তোমার উপর গাড়ি তুলে দিত।
রূপার এমন ব্যবহার দেখে আদিত্য অনেক মজা পাচ্ছিল। আদিত্য রূপার গাল আলতো করে টিপে দিয়ে বলল, ওরে বাবারে, পিচ্চিটা তো দেখি খুব রাগী। এত সুন্দর করে রাগ করতে পারে, বাহ। তা পিচ্চি, তোমার নাম কি? স্টুপিড ছেলে, এত বড় সাহস আমার গায়ে হাত দেন! আপনার হাত আমি আজ ভেঙে ফেলবো। রূপা কথাটা বলে আদিত্যের পায়ে একটা শট মেরে ফেলে দিয়ে হাত মারতে যাবে, সাথে সাথেই রিয়া ওকে ধরে বলল, এই এই বোন, মাথা ঠান্ডা কর। এসব কি করছিস? আরে তোকে উনি বাজে ইঙ্গিত করে ধরে নাই। আদিত্যের রাস্তার পড়ে যাওয়াতে হাতে কিছুটা ছিলে গিয়ে রক্ত পড়তে লাগলো। আদিত্যের হাত এগিয়ে দিলে রিয়া রূপাকে সরিয়ে দিয়ে আদিত্যের হাত ধরে তুলে বলল, ক্ষমা করে দিবেন, আসলে ওই ছোটবেলা থেকে একটু রাগী বেশি। আরে না, আমি কিছু মনে করিনি। যাক, তোমার ছোট বোন তোমার মতো এত নরম মনের না, নিজের সম্মান বাঁচাতে নিজেই জানে। ওমা, আপনার হাত দিয়ে না রক্ত ঝরছে। রিয়ার সাথে সাথে ওর ওড়না ছিঁড়ে আদিত্যকে ছিলে যাওয়া জায়গায় বেঁধে দিল। রূপা অবাক হয়ে বলল, আপু, তুমি এই বদমাস ছেলেকে কেন নিজের ওড়না ছেড়ে বেঁধে দিলে? চুপ, সবসময় খালি বেশি বেশি, কতখানি ছেড়ে গেছে, খেয়াল আছে তোর? তোমাকে উনি মারতে চেয়েছিলে, তুমি তার হয়ে আমাকে বকা দিলে। তোমার সাথে আর কথা নাই। রূপা চলে গেল। আদিত্য রূপাকে বলল, ওই পিচ্ছি, দাঁড়াও, রাগ করো কেন? আর এই, আপনি ওকে বকা দিলেন কেন? ওর রাগ তো আমার ভালোই লাগছিল। ওর কথা ছাড়েন, আপনি এখানে কি করেন? আপনি আগে বলেন, রাজশাহী থেকে ঢাকা কবে আসলেন? আর আমি আপনাকে কত খুঁজেছি, কোথাও পাইনি। আমাকে কেন আপনি খুঁজছেন? এমনি। আচ্ছা, আপনি আমার বাসায় কি করছিলেন? আর আমার বাসায় কাজের লোক হিসেবে গেছেন, বুঝলাম না। আপনি কি আমার বাসা আগে থেকে চিনতেন? আজব তো, আমি কিভাবে জানবো আপনি ওই বাসার ছেলে? আমাকে রহিমা আন্টি চাকরিটা নিয়ে দিয়েছে, আর আজ দেখি আপনি ওই বাড়ির ছেলে। আমাদের ভাগ্যক্রমে খালি দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা দিয়ে আপনি কি করবেন? না, এমনি আপনার বাসায় যেতে চাইলাম, যদি কখনো দরকার হয়, তাই আর কি। কোনো দরকার পড়বে না, আর চাকরিটা আমি ছেড়ে দিব। কি, কেন? আমার বাড়ির জন্য এমন করবেন নাকি? না, এমনি ছেড়ে দিব। দেখেন দাদিমা আপনাকে অনেক ভালোবাসে, আর তাই প্লিজ এমন করবেন না। ফুপির ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তাও এমনটা করবেন না। দেখেন, আমার ফুপির মাথা সব সময় গরম হয়ে থাকে, ওনার উপরে রাগ করে দাদিমাকে কষ্ট দেবেন না। ওনার উপরে আমার কোনো রাগ নাই, আমি কেন ওনার উপর রাগ করব? তাহলে চাকরিটা ছাড়বেন না, ওকে? ও, আপনার বন্ধু চলে গেছে। আপনার বোনের রাগটা দেখি আমার ফুপির মতো, রাগ করলে নাক ফুপিয়ে কথা বলে। আদিত্যের কথা শুনে রিয়া চমকে গেল। রিয়া আদিত্যের কথায় এড়িয়ে বলল, আচ্ছা থাকেন, আমাকে বাসায় যেতে হবে। আমিও যাব। না। কেন? আমিও আঙ্কেলকে দেখতে যেতে পারি। আব্বু বকা দিবেন। আরে, বকা দিবে কেন? বলবেন আমি আপনার ফ্রেন্ড। আব্বু ভালো করে জানে আমার কোনো ছেলে বন্ধু নাই। যাই হোক, থাকেন। রিয়া চলে যেতে লাগলো। আদিত্য কিছু বলল না, গাড়িতে উঠে চলে গেল। রিয়া বাসায় গিয়ে রূপার রাগ ভাঙাতে লাগলো। রহিমা খালা রিয়ার কাছে এসে বলল, কিরে, দুই বোনের কি হয়েছে? তেমন কিছু না। ও খালা, তোমার সাথে কথা ছিল। কি কথা বল। আমি চাকরিটা করতে চাই না, আমাকে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দিবে? কেন, ওই চাকরিতে করতে কি সমস্যা? তোকে তো বড় ম্যাম অনেক ভালোবাসে, আর বাসার সব মানুষ অনেক ভালো রে। শুধু ম্যামের মেয়ে দুটোই একটু বদমেজাজি। তুই ম্যামের ওপর রাগ করে এসব বলছিস নাকি? না, আমি ওইখানে কাজ করতে চাই না, আমার ওইখানে কাজ করতে ভালো লাগছে না। এখন কোনো কাজ হাতে নাই, এখন কাজ করতে হবে রে, এখানেই কাজ করতে হবে রে। রিয়া কিছু বলার আগেই রিয়া ফোনে কল আসলো। রিয়া কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে এখন ফোন দিয়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। রিয়া, তুমি কি বাসায় আসতে পারবে?
ম্যাম এখন? সবাই তোমার রান্না অনেক পছন্দ করেছে। তোমার রান্না সবাই খেতে চায়। কি যে করব, ও আচ্ছা, আমি আসছি। কিভাবে যে তোমাকে ধন্যবাদ দেব। সমস্যা নেই ম্যাম, ধন্যবাদ দিতে হবে না। আপনারা আমার রান্না পছন্দ করছেন, এইটা আমার কাছে সৌভাগ্য। চলে এসো তাহলে। জি। রিয়া ফোনটা রেখে রূপা রহিমা খালার থেকে বিদায় নিয়ে চলে গেল। বাসার ভিতরে ঢুকতে আদিত্য বলল, আরে আপনি এখানে? জি। ওকে, আপনি বলার কি আছে? তুমি তুই করেই বলতে পারো। এত সম্মান দিয়ে কথা বলার কি আছে? রিয়া এসেছো? জি ম্যাম। এই মেয়ে শোনো, আমাদের জন্য চা করে নিয়ে আসো তো। জি আনছি। রিয়া রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো। চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। আদিত্য মুখে দিতে দিয়ে বলল, চাটা অনেক সুন্দর বানাও তো। তোমার দেখি সব কিছু অনেক সুন্দর। হ্যাঁ শুনো, আমার রুমটা একটু গুছিয়ে দিবে? জি, আমি রান্না করে আপনার রুম গুছিয়ে দিয়ে আসবো। ওকে। ও শুনো, তোমার হাতে বেগুন ভর্তাটা অনেক মজা লেগেছিল। আজকে একটু বেগুন ভর্তা করো তো। আর হ্যাঁ, আলু ভাজিটাও করো। কি? ওই তো, বেগুন ভর্তা কবে খাইলে দাদু ভাই? ও তো কখনো বেগুন ভর্তা বানায় নাই। সবাই অবাক হয়ে আদিত্যের দিকে তাকাতে সাথে সাথে আদিত্য কথা ঘুরিয়ে বলল, আরে ধুর, তোমরা ভুল বুঝছো। যার হাতে সব রান্না মজা তার হাতে এইগুলো নিশ্চয়ই মজা হবে, তাই বললাম। ও আচ্ছা। আদিত্যের কথাগুলো কারো বিশ্বাস হলো না, তাও কেউ কথাগুলো আর তুলল না। রিয়া রান্নাঘরে চলে গেল। রিয়া রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। রান্না শেষ করে সবকিছু টেবিলে গুছিয়ে দিয়ে খাবার বেড়ে দিতে গেলে আদিত্যের আম্মু বলল, তুমি আদ্রিত্র রুমটা গুছিয়ে দিয়ে আসো, আমরা খাবার বেড়ে দিতে পারবো। ছোট সাহেবের রুমটা তো আমি চিনি না। আমি খাবার খেয়ে নেই, তারপর আমি নিয়ে যাচ্ছি। আদিত্যের কথা শুনে সবাই আদিত্যের দিকে তাকাতে আদিত্য বলল, কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? রুমে কি কি গোছাতে হবে সেটাও দেখানো যাবে। এমনি ওই রুমে গিয়ে কি দেখবে? আচ্ছা তুমি নিয়ে যাও, খাওয়ার সময় কথা বলো না। আদিত্য খাবার শেষ হলে রিয়াকে নিয়ে চলে যায়। রিয়া রুমে গেলে আদিত্যের দরজা বন্ধ করে দেয়। কি ব্যাপার, দরজা বন্ধ করে দিচ্ছেন কেন? তোমাকে আদর করতে ইচ্ছে করছে। এসব কি বলেন? দেখেন কি গোছাতে হবে, ওইটা দেখিয়ে দেন। আমাকে গুছিয়ে দিলে হবে, আর কিছু গুছাতে হবে না। আদিত্য রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। রিয়া আদিত্য থেকে ছাড়ানোর চেষ্টা করতে পারল না। আদিত্য রিয়ার দু হাত চেপে ধরে বলল, তুমি কি চাও আমি অন্য নারীর সাথেই সব করি? তুমি তো আমার বিয়ে করা বউ, তোমার সাথে আমার ডিভোর্সও হয়নি, তাই আমার সম্পূর্ণ তোমার উপরে অধিকার আছে। তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। আপনি তো আমাকে এক রাতের জন্য বিয়ে করেছেন, তাহলে এখনো কেন এসব করছেন? বলেছিলাম, কিন্তু আপনাকে আমি ডিভোর্স তো দিইনি, তাই না? ছাড়েন, কেউ এসে গেলে সমস্যা হবে। আসুক, আমি আমার স্ত্রীকে আদর করছি, অন্য কাউকে না যে ভয় পেতে হবে। একজন পতিতা মেয়েকে স্ত্রী দাবি করছেন, আপনি তো মহান ব্যক্তি দেখছি। চুপ করেন তো, আমাকে আমার কাজ করতে দেন। রিয়া আর বাধা দিল না, কারণ এইটা আদিত্যের অধিকার। রিয়া সবকিছু সহ্য করতে লাগলো। আদিত্য আদর করে ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপরে শুয়ে পড়ে। আদিত্য ফোনের কল আসছে। আদিত্য বিরক্ত নিয়ে ফোনটা দেখে চমকে গেল। আদিত্য সাথে সাথেই রিয়ার উপর থেকে উঠে বলল, তুমি ড্রেস ঠিক করে চলে যাও। রিয়া উঠে ওর ড্রেস ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। রিয়া নিচে গিয়ে দেখে সবাই বসে থেকে গল্প করছে। রিয়াকে দেখে সালেহা চৌধুরী বলল, রিয়া কাজ শেষ হয়েছে তোমার? জি মানে? আচ্ছা রিয়া, তুমি একটু গেস্ট রুমটা পরিষ্কার করবে, আমার হবু নাত বউ আসবে তো। আচ্ছা। রিয়া চলে যেতে নিলে তখনই রুমা বলল, আম্মা, এই মেয়েটাকে কাছ থেকে সরিয়ে দিও তো। এই মেয়েটার দিকে আদিত্য কেমনভাবে যেন তাকায়, আর মেয়েটাকে দেখেও মনে হয় না কাজের মেয়ে। আসলেই দাদিমা, মেয়েটাকে দেখে যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে। অনেক সুন্দর মেয়েটা, কেউ বলবেও না উনি বাড়ির কাজের মেয়ে। একদম ঠিক বলছিস। আমি ওকে কাজের মেয়ে ভাবি না, মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। লক্ষ্মী মন্ত্র একটা মেয়ে, কতটা সরল, যা বলা হয় তাই করে।
এত ভালো মেয়ে আমি একটাও পাবো না, ওকে কাছ থেকে ছাড়ানো যাবে না। আবার দেখো আমাদের বাড়ির ছেলেদের মাথা না খায়। রিয়া ওর আম্মুর মুখ থেকে এমন কথা শুনে অনেকটা খারাপ লাগলো, কিন্তু এইসব কথা হজম করে নিল। রিয়া গেস্ট রুমে গিয়ে পরিষ্কার করতে লাগলো। কাজ শেষ করে রিয়া গোসল করতে চলে গেল। পাশে একটা রুমে থাকার জায়গা করে দিয়েছে। সালেহা চৌধুরী ডাক দিলে রিয়া দৌড়ে ড্রয়িং রুমে চলে যায়। কি ব্যাপার মেয়ে, তুমি রাত করে গোসল করছো কেন? আমার ধুলোতে অ্যালার্জি আছে, তাই আর কি। ম্যাম, আপনি ডাকছিলেন আমাকে? রিয়া, আমি ঘুমাতে যাব, আমার পাগুলো অনেক ব্যথা করছে, একটু পাগুলো মালিশ করে দেবে? আচ্ছা চলেন, আমি করে দিচ্ছি। রিয়া সালেহা চৌধুরীকে নিয়ে যেতে লাগলো। রাফি আর চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, ইস, মেয়েটাকে যদি কাছে পেতাম। কত হট মেয়েটা, দেখতে মনে হয় ডানা কাটা পরি, চুলগুলো মাজার নিচে চলে এসেছে, পিছন থেকে অসম্ভব সুন্দর লাগছে। এই মেয়েটাকে তো কাছে পেতে হয়। রাফি কথাগুলো ভাবতে ভাবতে রুমে চলে গেল। রিয়া সালেহা চৌধুরীকে শুয়ে দিয়ে পা টিপে দিতে লাগলো। সালেহা চৌধুরীকে ঘুম পাড়িয়ে ওর রুমে যেতে নিবে, তখনই রুমা বলল, এই মেয়ে, আমার মাথা একটু টিপে দেবে? আপনি রুমে যান, আমি আসছি। রিয়া রুমার রুমে চলে গেল। রুমা চোখ বন্ধ করে আধশোয়া ভাবে থাকলো। রিয়া সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া ওর আম্মুর দিকে এক পলক তাকিয়ে আছে। রিয়া খুব ইচ্ছে করছে ওর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে থাকতে। রুমা চোখটা খুলে রিয়ার দিকে তাকাতে দেখে রিয়া চোখে পানি। রুমা কিছুটা অবাক হয়ে বলল। রিয়ার কথা শুনে রুমার বুকের ভেতরটা কিছুটা মোচড় দিয়ে ওঠে। রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তোমাকে আমি বেশ লক্ষ্য করছি, তুমি আমার দিকে এত তাকিয়ে থাকো কেন? আর সকালে আমাকে এভাবে জড়িয়ে ধরলে কেন? আর সময় পেলে আমার দিকে তাকিয়ে থাকো, আবার এখন কান্নাও করছো। আসলে ম্যাম, আপনাকে দেখলে আমার আম্মুর কথা মনে পড়ে, তাই আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, কিছু মনে করবেন না। আমাকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে? আর আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করি, আমি তো ভেবেছি আমার উপরে রেগে আমার দিকে তাকিয়ে থাকো। আপনি আমার আম্মুর মতো আমাকে মারতে বকতে পারেন, সেখানে আমি মেয়ে হয়ে আপনার সাথে রাগ দেখাবো, এটা কেমন কথা? আপনার উপরে আমার কোনো রাগ নাই। আচ্ছা আপনি ঘুমান, অনেক রাত হয়ে গেছে। রুমা আর কিছু বলল না। রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর এদিকে রুমা অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। আর রিয়া রুমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে যায়। সকালে রুমার ঘুম ভাঙলে দেখে রিয়া ওর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রুমা নিজের অজান্তেই রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিয়া ঘুমটা সাথে সাথেই ভেঙে গেল। দুঃখিত ম্যাম, রাগ করবেন না, আপনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারি নাই। সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে? রিয়া কিছু বলল না, মাথা নিচু করে নিল। রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল, যাও, রাত তো ঘুমাতে পারো নাই, ঘুমাতে যাও। সারা রাত আমার জন্য এত কষ্ট করেছো, তার জন্য ধন্যবাদ। সব কিছুতে ধন্যবাদ দিতে হয় না, আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। যাই হোক, নামাজ পড়বেন না? হ্যাঁ। রিয়া উঠে চলে গেল। রিয়া রুমে গিয়ে নামাজ পড়ে নিল। তারপর নামাজ শেষে উঠে আদিত্যের রুমে গিয়ে আদিত্যকে ডাকতে লাগলো। আদিত্য ঘুমু ঘুমু চোখে রুমের দরজা খুলে বলল, কি ব্যাপার, এত সকালে ডাকছেন কেন? নামাজ পড়বেন না নাকি? সারা রাত ঘুমান নাই নাকি? এখনই নামাজ পড়তে যান। কি ব্যাপার, এত গরম কেন? কই গরম হইলাম, নামাজ পড়ে তারপর ঘুমান। না, ঘুমাতে দেন তো। না, নামাজ পড়বেন তারপর ঘুমাবেন, তাড়াতাড়ি যান মসজিদে। যাচ্ছি। বউগিরি দেখানো শুরু করে দিয়েছে। চুপ, আসতে বলেন, কেউ শুনে ফেলবে। একটু কাছে আসেন, আদর দিই। রিয়ার হাত ধরে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে কিস করতে লাগলো। রিয়া আদিত্যকে সরিয়ে দিয়ে বলল, উফ, আপনি এত দুষ্টু কেন? যান নামাজ পড়তে, অনেক কিস করছেন, এখন যান, আমার কাজ আছে, সবাইকে চা দিতে হবে। ওকে যান, নামাজ পড়ে এসেছে, যেন আপনাকে আমার রুমে দেখি। কিভাবে আসবো? এত আসলে সন্দেহ করবে সবাই। চা দেওয়ার নাম করে আসবেন। ওকে ওকে আসবো, এখন যান।
রিয়া কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। তারপর নিচে গিয়ে চা বানিয়ে সবার রুমে দিয়ে আসলো। রাফিকে চা দিতে রাফি রিয়ার হাতটা চেপে ধরলো। রিয়া হাত ছাড়াতে গেলে রাফি আরো শক্ত করে ধরে রিয়ার বলল, স্যার কি করছেন? আমার হাত ছাড়েন। তুমি এত হট কেন গো? তোমাকে দেখলে খালি আদর করতে ইচ্ছে করে। ছি, কি বলেন? আমার হাত ছাড়েন, না হলে আমি চিৎকার করব। সাথে সাথে রাফিয়া হাত ছেড়ে দেয়। রিয়া রুম থেকে বের হয়ে রুমা রুমের সামনে দিয়ে যেতে দেখে রুমা কিছু খুঁজছে। রিয়া গিয়ে বলল, কি খোঁজেন? আমি বের করে দিতে কি সাহায্য করব? আমার ফোনটা যে কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না। আপনার ফোনটা তো বালিশের নিচে, ওই যে। বয়স হচ্ছে, ভুলে যাচ্ছি সব। আচ্ছা, আপনি তাহলে থাকেন, আমি যাই। কিছু লাগলে আমাকে ডাক দিয়েন। রিয়া রুমার রুম থেকে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে এসেছে দেখে একটা মেয়ে এসেছে। রিয়া বুঝতে বাকি রইল না এটা সালেহা চৌধুরীর হবু নাত বউ। সালেহা চৌধুরী রিয়াকে বলল, রিয়া, তুমি তুলির লাগেজগুলো নিয়ে যাও তো রুমে। জি ম্যাম। এটা কে দাদিমা? আমি এইবারের কাজের লোক। আপনি আমার সাথে আছেন? দেখে তো মনে হয় না। আচ্ছা, আমাকে নিয়ে চলো। রিয়া তুলিকে নিয়ে রুমে চলে আসলো। তুলিকে সব বুঝিয়ে দিয়ে ড্রয়িং রুমে আসলে আদিত্য বলল, রিয়া, আমার ঘরে চা নিয়ে আসেন তো। আপনি যান, আমি আসছি। আদিত্য চলে গেল। রিয়া চা বানিয়ে আদিত্যের রুমে চলে গেল। রিয়া আদিত্যের রুমে যেতে আদিত্য রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরল। রিয়া আদিত্যকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, ওই মেয়েটাকে? কোন মেয়ে? যে মেয়েটা আসলো। ও, ওইটা আমার হবু স্ত্রী। ওর রিয়ার সাথে আমার সাথে বিয়ে ঠিক সাথে হয়েছে। আদিত্যকে সরিয়ে দিয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, আপনি আর আমার কাছে আসবেন না দয়া করে, প্লিজ। আমি চাই না আপনি আপনার হবু বউ বাদে অন্য কারোর সাথে এতটা গভীর হন। আমার মনে হয় আপনার হবু বউকে নিয়ে আপনার ভাবা উচিত। আপনি আমার বউ, আর ও আমার হবু বউ। ওর মাঝে আপনার মাঝে অনেক পার্থক্য। আর আমি তো কোনো অন্যায় করছি না। আমি আমার বউকে ধরেছি, তার সাথে রোমান্স করছি। আমাকে ডিভোর্স দিয়ে দিয়েন। আপনার হবু বউকে নিয়ে সুখে থাকেন। আমি আপনার চাহিদা মেটানোর মেশিন মাত্র। আমি আপনার স্ত্রী কোনোদিন হতে পারবো না। আমি এইটা জানি। আপনার সাথে আমার যায় না। আমি আপনার থেকে স্ত্রীর অধিকারও চাই না। শুধু একটা জিনিস চাই, আপনি নিজেকে পরিবর্তন করেন। আপনি আপনার হবু বউকে ঠকায়েন না। এক নারীর আসক্ত থাকার চেষ্টা করেন। রিয়া কথাটা বলে কান্না করতে করতে বের হয়ে আসলো। আদিত্য কিছু না বুঝে হাঁ করে রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিত্য আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। 10টা বাজলে সালেহা চৌধুরী বলল, রিয়া, আদিত্য দাদুভাইকে ডাক দিয়ে নিয়ে আসো তো। ও আর কত ঘুমাবে? তুলি ম্যাম তো গেছে, উনি ডেকে নিয়ে আসবো। ও আচ্ছা। রিয়া পিছনের দিকে তাকাতে দেখতে পেল তুলি আদিত্যের হাত বাহু জড়িয়ে ধরে নিচে নেমে আসছে। রিয়া নিজের অজান্তেই বুকের ভেতরে ব্যথা অনুভব করতে পারলো। দুজনে রিয়ার সামনে চেয়ার টেনে বসলো। আদিত্যকে তুলি বলল, জান, আমাকে খাইয়ে দাও না। আমার ইচ্ছে আমার জামাই আমাকে প্রতিদিন খাইয়ে দেবে। বিয়ের আগে থেকে তুমি আমাকে খাইয়ে দাও। আদিত্য রিয়ার দিকে তাকালে রিয়া অন্যদিকে ঘুরে তাকায়। সালেহা চৌধুরী আর সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। আদিত্যর উপায় না পেয়ে তুলিকে খাওয়াই দিতে লাগলো। তুলির গলায় ভাত আটকিয়ে গেলে রিয়া তাড়াতাড়ি করে পানি দিতে গেল। সম্পূর্ণ পানি তুলির পায়ের উপর পড়ে। তুলি রেগে গিয়ে ঠাস ঠাস করে রিয়ার গালে থাপ্পড় মেরে বলল, হাউ ডেয়ার ইউ pour ওয়াটার অন মাই বডি। ও সরি, তুই তো মূর্খ। আমার কথা তো বুঝতেও পারছিস না। ক্ষমা করে দেন ম্যাম, আমি বুঝতে পারি নাই। আমার সামনে থেকে যা বলছি, আমার মেজাজটা আরো খারাপ করে দিস না। সালেহা চৌধুরী ইশারা করে রিয়া চলে গেল। রিয়া রুমে গিয়ে কান্না করতে লাগলো। তুলি থাপ্পড় দিয়েছে তার জন্য না, তুলির সাথে আদিত্যকে দেখে রিয়ার বিষয়টা একদম মেনে নিতে পারছে না। রিয়া নিজেকে বুঝাতে লাগলো,
অনেকক্ষণ কান্না করার পর রিয়া নিজেকে স্বাভাবিক করলো। রিয়া ড্রয়িং রুমে যেতে দেখে তুলির সাথে আদিত্য বসে আছে আর ওদের বিয়ের বিষয় নিয়ে কথা বলছে। দাদিমা, আমাদের বিয়েটা এগিয়ে আনলে সব থেকে ভালো হয়। আমি চাইছিলাম 2 সপ্তাহ পর যদি আমাদের বিয়েটা দিতেন। বাহ ভাবি, আপনি দেখিয়ে বিয়ে পাগলি হয়ে গেছেন। ভাইকে ছাড়া বুঝি থাকতে ইচ্ছে করছে না? রাফি চুপ, ফাজিল ছেলে। যাক বাবা, তোমার বৌমা তো যেভাবে বলছে তাতে আমি ফাজিল হয়ে গেলাম। ওরে দাওয়াতজি, আমরা বিয়ে করলে পরে তুমিও বিয়ে করতে পারবে। বাহ, তাহলে তো ভালোই হবে। এসব বাচ্চাদের লজ্জা শরম বলে কোনো কথা আছে? ওরা হয়তো ভুলে গেছে বড়দের সামনে এসব বলতে লজ্জা করে না। থাম, ওই সময়টা আমাদেরও এসেছিল। লজ্জা শরম পেয়ে কী হবে? ওরা যে নিজেদের কথা নিজের মুখে বলতে পারে, এটাই অনেক। আচ্ছা, তাহলে 1 সপ্তাহ পর থেকে বিয়ের সব আয়োজন শুরু করে ফেলবো। ধন্যবাদ দাদিমা আমাদের ব্যাপারটা বোঝার জন্য। আদিত্য রিয়ার দিকে তাকিয়ে আছে। রিয়া আদিত্যের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে রহিমা খালা বলল, রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই হসপিটালে চল। রিয়া কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লো। রহিমা খালাকে ধরে বলল, কি? রূপা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? খালা, ওই কোন হসপিটালে? রহিমা খালা হসপিটালের নাম বলতে রিয়া সালেহা চৌধুরীর থেকে ছুটি নিয়ে চলে যেতে লাগলো। রিয়া, আপনি দাঁড়ান, আমি গাড়ি বের করছি। আরে তোমাকে কেন যেতে হবে? ও একা যেতে পারবে, তুমি যাও না তো। আদিত্যর হাত ধরলে আদিত্য তুলির হাত সরিয়ে দিয়ে রিয়াকে নিয়ে বের হয়ে গেল। রিয়া গাড়িতে বসে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে সান্ত্বনা দিতে লাগলো আর ড্রাইভিং করতে লাগলো। আদিত্য আর রিয়া হসপিটালে পৌঁছে গেল। রিয়া রূপার কেবিনের সামনে গিয়ে দেখে ওর আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু, রূপার কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? ও এখন কেমন আছে? ওই স্কুলে যাচ্ছিল না, হঠাৎ করে একটা ট্রাক এসে রূপাকে ধাক্কা মেরে দেয়। আব্বু, আমি রূপার সাথে দেখা করব। ডাক্তার ভিতরে আসছে, রূপাকে কিছুক্ষণ আগে রক্ত দিয়েছে, জানি না ওর কি অবস্থা। ডাক্তার বের হলে জানতে পারবো। আজ রূপা স্কুলে যেতে চাইছিল না, কেন যে আমি জোর করে ওকে পাঠালাম। এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। যদি ওকে না পাঠাতাম তাহলে আজ এসব হতো না। আঙ্কেল, কান্না করবেন না, রূপার কিচ্ছু হবে না। ওই তো ডাক্তার বের হয়েছে। রিয়া আর আদিত্য দৌড়ে গিয়ে ডক্টরের কাছে গেল। ডক্টর যা বললেন, রূপার অবস্থা তেমন ভালো না, আল্লাহ ভরসা। রিয়া কথাটা বলে কান্নায় ভেঙে পড়ল। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়া ক্যাবিনের ভেতরে গিয়ে দেখে রূপা শুয়ে আছে। রূপা রিয়াকে কিছু বলার চেষ্টা করতে লাগলো। রিয়া বলল, বোন, তোর কিছু হবে না, তুই ঠিক হয়ে যাবি, চিন্তা করিস না। তোর বোন তোকে কিচ্ছু হতে দিবে না। আপু, আমি মনে হয় আর বাঁচবো না। আপু, তুমি আর আব্বু আমাকে ঠকালে কেন এভাবে? কি বলছিস বোন? আমরা তোকে কিভাবে ঠকালাম? বোন প্লিজ, তুই শান্ত হ, তোর কিছুই হবে না, তুই উত্তেজিত হোস না বোন। রূপা কিছু বলতে যাবে তখনই ডক্টর রিয়া আর আদিত্যকে বের করে দিল। রূপার মাথায় চাপ পড়তে মারা যাওয়ার সম্ভাবনা আছে, তাই রূপার সাথে বেশি কথা বলতে নিষেধ করে দিল। আর ইমোশনাল করা যাবে না। আদিত্য রিয়াকে নিয়ে বাহিরে চলে আসলো। আব্বু, রূপা এসব কি বলছে? আমরা ওকে কিভাবে ঠকালাম? এই আমার কথা শুনে ফেলেছে, যার কারণে খুব উত্তেজিত হয়ে গেছিলাম। আর তোর সাথে দেখা করার জন্য আমি পাগলামি দেখে বকা দিয়েছিলাম, জোর করে স্কুলে পাঠিয়ে দেই। আর দেখ ওর কি অবস্থা হলো। আমি কেন ওকে জোর করে পাঠাতে গেলাম? আব্বু, তুমি কান্না করো না, ওই সুস্থ হয়ে নিক, আমি ওকে সব বুঝিয়ে বলবো। আমিও চাই না ওই মিথ্যা নিয়ে বেঁচে থাকুক। আমার বোন অনেক বুদ্ধিমান আর ধৈর্যশীল একটা মেয়ে, ওকে বোঝালে ঠিক বুঝবে। আমি কি করব যে বুঝতে পারছি না। নিজের জীবনে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। তোদের লাইফটা আমি শেষ করে দিয়েছি। আমার মতো বাবা থাকার থেকে না থাকা ভালো। রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আদিত্য ওদের কোনো কথা বুঝতে না পেরে নীরব দর্শকের মতো দেখে গেল। হঠাৎ করে রিয়ার আব্বু বলল, এই ছেলেটাকে আব্বু, উনি রুমা ম্যামের বড় ভাস্তা। মানে
রাজীব সাহেবের বড় ছেলে। আদিত্যকে রিয়ার আব্বু জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, কত বড় হয়ে গেছে। আমাকে কি আঙ্কেল চেনেন? না মানে আপনাকে চিনবে কিভাবে? আপনাদের ব্যাপারে বলেছিলাম তাই আর কি। আচ্ছা আপনি বাসায় চলে যান। না, আমি এখানে থাকি, সমস্যা নেই। রিয়া, তোরা যা, আমি এখানে আসছি। আচ্ছা আব্বু, যাচ্ছি। আদিত্যের ফোনে তুলি অনেকবার কল দিতে লাগলো। আদিত্য আর কিছু না বলে রিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। রিয়া আদিত্যকে নিয়ে চলে আসার কারণ ওইখানে থাকলে আদিত্য বুঝে ফেলতো রিয়ার সাথে ওদের কোনো সম্পর্ক আছে। রিয়া বাসায় ভিতরে গেলে সবাই ওর বোনের ব্যাপারে জিজ্ঞেস করলে রিয়া বলল, জানি না কি হবে এখন, সব আল্লাহ ভরসা। তুমি তোমার বোনের কাছে থাকা বাদ দিয়ে এখানে চলে আসলে কেন? ওইখানে আব্বু আসছে, সমস্যা নাই। রিয়া কথাটা বলে রুমে চলে গেল। রুমে গিয়ে কান্না করতে লাগলো। রিয়া এর আব্বুকে কল দিয়ে বলল, আব্বু তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি যেখানে কাজ করি সেটা আম্মুর বাপের বাড়িতে কাজ করি। আমি আম্মুর আশেপাশে থাকার চেষ্টা করি। কি, তুই বাড়িতে কাজ করস মানে? হ্যাঁ আব্বু, আমি ওই বাড়িতে কাজের বুয়া হিসেবে কাজ করি। হায় রে কপাল রে, নিজের নানির বাড়িতে তুই কাজের বুয়া! ইস, এদিকে দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? রিয়া আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়া ওর আব্বুকে বুঝিয়ে ফোনটা রেখে দিল। রিয়া প্রতিদিন রান্না শেষ করে হসপিটালে যেতে লাগলো। রূপা জ্ঞান ফিরল না। রূপার অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যেতে লাগলো। আর এদিকে আদিত্যের বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো। রিয়া আনমনে কাজ করছিল। রিয়া চা বানিয়ে রাফির রুমে গেলে রাফি রিয়ার সাথে জোর জবরদস্তি করতে লাগলো। রিয়া রাফিকে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব ছেলে, বিয়ে করতে পারিস না? এত যখন শারীরিক চাহিদা তোর, আব্বু আম্মুকে বলে বিয়ে করে নে। তোর অত বড় সাহস আমার গালে থাপ্পড় দেস? তোকে তো আমি। রাফি কথাটা বলে রিয়াকে টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে রিয়ার উপরে উঠে যেই রিয়ার ওড়না টান দিয়ে ফেলে দিতে যাবে তখনই আদিত্য রাফির রুমে এসেছে। এ অবস্থা দেখে রাফিকে লাথি দিয়ে রিয়ার উপর থেকে ফেলে দিয়ে মারতে লাগলো। রিয়া কান্না করতে লাগলো। আদিত্য ওড়নাটা তুলে রিয়াকে দিয়ে রাফিকে মারতে মারতে বলল, ছি, তুই এত নিচে নেমে গেছিস? রিয়ার গায়ে হাত তুলে দেওয়ার সাহস কোথায় পাস তুই? তোর হাত আমি ভেঙে ফেলবো। রাফির হাত ভাঙতে যাবে তখনই ওর তুলি এসে ধরে ফেলে। তুলি আদিত্যকে ধাক্কা দিয়ে বলল, ওই মেয়ের জন্য তুমি নিজের ভাইকে মারছো? ওই মেয়েটার নজর খারাপ, আমি দেখেছি। মেয়েটা সবসময় রাফির ঘরে আশেপাশে ঘোরাঘুরি করতে। ভাবি আপনি বলেন, ভাই আমাকে এই মেয়েটার জন্য মারছে। এই মেয়েটা আমার সাথে জোর জবরদস্তি করছিল, আর ভাইয়া আমাকে ভুল বুঝে আমাকে মারছে। একদম চুপ। রিয়ার নামে একটা বাজে কথা বলবি না। আমি জানি রিয়া কেমন, তোর মুখ থেকে ওর সম্পর্কে জানতে হবে না। শোন, তোকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোকে যেন রিয়ার আশেপাশেও না দেখি। আদিত্য রাফিকে ছেড়ে দিয়ে রিয়ার হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। তুলি আর রাফি অনেকটা রেগে গেল। ভাবি একটা জিনিস খেয়াল করছেন? ভাইয়া এই মেয়েটার প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছে না। আমার কেন জানি মনে হয় ওর একে অপরকে অনেক আগে থেকে চেনে, ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে। আমি ভেবে তোমাকে জানাবো কিভাবে ওকে সরানো যায়। ওকে। দুজন রিয়াকে ছাড়ানোর বুদ্ধি বের করতে থাকে। আর এদিকে আদিত্য রাগী লুক নিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, রাফি আপনাকে কবে থেকে ডিস্টার্ব করে? যেদিন থেকে আমাকে দেখছে সেদিন থেকে আমার পিছু নিয়েছে। আমাকে আগে কেন বলেননি? আর একটু হলে কি হতো? বলে আর কি হবে, আমি তো একটা পতিতা, আমার সাথে আর কি ভালো কি আশা করা যায়? রিয়ার কথা শুনে আদিত্য রাগ উঠে গেল। রিয়াকে মারতে গিয়ে মারল না। আদিত্য বলল, রিয়া আদিত্যের রুম থেকে বের হয়ে আসলো। রিয়া নিজের চোখ মুছে নিচে চলে গেল। রিয়া তাড়াতাড়ি কাজ কর, অনেক কাজ বাকি আছে। মেহমান আসা শুরু হয়ে গেছে, আর তোকে খুঁজে পাওয়া যায় না। রিয়া রহিমা খালার কোনো কথা না শুনে কাজ করতে লাগলো। আদিত্য আর তুলির বিয়ের জন্য সবার আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। 3 দিন পর তুলি আর আদিত্যের বিয়ে। রিয়া যত
লো ভাবছে তত বুকটা ফেটে যাচ্ছে এমন অনুভব করতে লাগলো। রিয়া কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে হসপিটালে গিয়ে আবার রাতে চলে আসলো। রূপা আগে দিন দিন বেশি খারাপ অবস্থায় চলে যাচ্ছে। রিয়া একদিকে আদিত্যের বিয়ের টেনশন আর অন্যদিকে ছোট বোনের এই অবস্থা। রিয়া যেন বুঝতে পারছে না কি করবে। রিয়া বিয়ের কাজ করতে লাগলো। হঠাৎ করে রিয়ার আব্বু কল আসলে রিয়া রিসিভ করলো। রিয়া, তুই কোথায়? হসপিটালে চলে আয়, রূপার জ্ঞান ফিরেছে। তাড়াতাড়ি আয়, রূপা ছটফট করছে খুব। রিয়ার কথা শুনে দৌড়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। রিয়া হসপিটালে গিয়ে রূপার কেবিনে ঢুকে রূপার কাছে এগিয়ে যায়। রূপার সাথে কথা বলতে লাগলো। রূপা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রূপা অনেক কষ্টে বলে উঠল, আপুরে, আমি মনে হয় আর বাঁচবো না। আপু, আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করবে? আপু, আমি মরে যাওয়ার আগে আমার আম্মুকে এক নজর দেখতে চাই। আমি তো সেই ছোট থেকে আম্মুর আদর পাইনি। তাকে কেমন দেখতে আমি তাও জানি না। আপু প্লিজ, আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করে দাও। দূর পাগলি, তোর কিছু হবে না। রূপা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রিয়া চিৎকার করে ডক্টরকে ডাকতে লাগলো। ডক্টর এসেছে, রূপাকে দেখতে লাগলো। ডক্টর বলল রূপা ওর মাকে দেখতে চায়, যেভাবেই হোক ওর মাকে যেন নিয়ে আসে। রিয়া উপায় না পেয়ে বাহিরে চলে আসে। রিয়ার আব্বু বলল, রিয়া, তোর আম্মুর সাথে আমি দেখা করতে চাই। না, আব্বু আম্মু অনেক ভালো আছে, আমি তোকে নিয়ে আসব। কিন্তু তোমাকে যেতে হবে না। আমাদের জন্য তার সুখের সংসার নষ্ট হোক, এইটা আমি চাই না। রিয়া আর এক মুহূর্ত দেরি না করে একটা রিক্সা নিয়ে আদিত্যের বাসায় চলে গেল। বাসায় গেলে রাফি রিয়াকে দেখিয়ে বলল, দাদিমা, তোমার আদরের রিয়া এসেছে গেছে। রিয়া কিছু বুঝে ওঠার আগেই রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল সালেহা চৌধুরী। রিয়া গালে হাত দিয়ে বলল, ম্যাম, আমি কি করছি আমি জানি না। আমাকে কেন মারছেন আমি সেইটাও জানি না। ম্যাম, আমি ভুল করে থাকলে আমাকে পরে মারেন। আমাকে প্লিজ বলবেন আপনার ছোট মেয়ে কোথায়? চুপ, এত নাটক করবি না। তুই গতকাল রাতে আমার সাথে কি কি করছো সব কিছু আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। মানে বুঝোস না? আর ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝে আমাকে মারলে। এই পিকগুলো নিজেই দেখলে তো এখন কি বলবে? প্রায় সময় আমায় রিয়া এমনভাবে বাজে ইঙ্গিত দিত। প্রতিদিন চা দেওয়ার নামে আমার রুমে এসেছে, আমার সাথে এমন করতো। আর আমি ছেলে মানুষ, কতদিন নিজেকে ধরে রাখবো? রাফি সবাইকে উদ্দেশ্য কিছু ছবি দেখালো, যেখানে একদম বোঝা যাচ্ছে রিয়া রাফির সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে। রিয়া ছবিগুলো দেখে মাথা ঘুরে পড়ে যায়। এমন অবস্থায় রিয়া আদিত্যের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করেন, আমি এমনটা কোনোদিন করি নাই। আমি এমনটা করতে পারি না। আমি রাফিকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আদিত্য কিছু বলল না। তুলি রিয়ার চুল ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ, মিথ্যাবাদী, একদম মিথ্যা কথা বলবি না। পামর হয়ে চাঁদে হাত দিতে চাস? আম্মু বিশ্বাস করো, আমি এমন কাজ করি নাই। আম্মু, এই ছবিটা কিভাবে উনি তুললো আমি নিজেও জানি না। আম্মু, আমি ওনাকে চা দিতে গেলে উনি আমার সাথে অসভ্যতামি করতো। আমি অনেকবার ওনাকে বোঝানোর চেষ্টা করছি। রিয়ার মুখ থেকে আম্মু ডাক শুনে সবাই হয়ে গেল। তুলি রিয়ার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব মেয়ে, কত বড় সাহস! তুই ফুপুকে আম্মু বলে ডাকিস? তোর কোন সম্পর্কে আম্মু হয়? হ্যাঁ, রিয়া তুলিকে ধাক্কা দিলে তুলি পড়ে যায়। তুলি রেগে উঠে তুলি বলল, হাউ ডিয়ার ইউ পুশ! রিয়া রেগে তুলি বলতে লাগলো, খবরদার, ইফ ইউ পুট ইউর হ্যান্ড অন মি, আই উইল ব্রেক ইউর হ্যান্ড। আই এম সরি ফর ইউর ব্যাড বিহেভিয়ার। অর ডু আই হ্যাভ নো রেসপেক্ট বিকজ আই ওয়ার্ক ইন দিস হাউস? রিয়াকে ইংরেজিতে কথা বলতে দেখে সবাই অবাক হয়ে গেল। রিয়া নিজেকে কন্ট্রোল করে রুমার কাছে গিয়ে বলল, সরি আপনাকে আম্মু বলার জন্য। প্লিজ আমার সাথে আপনি একটু হসপিটালে যাবেন, আপনাকে বড্ড প্রয়োজন। আপনাকে বলেছিলাম না আমার আম্মুকে দেখতে আপনার মতো। আমার বোনকে আপনাকে দেখিয়ে বলবো আপনি আমাদের আম্মু। প্লিজ আমার এই রিকোয়েস্ট রাখেন। আমার বোনের অবস্থা বেশি ভালো নাই। প্লিজ
আপনি আমার সাথে চলেন, আমি আপনার পায়ে ধরছি। রিয়া রুমার গায়ে ধরে বলল, দেখেন, আমি খুব খারাপ একটা মানুষ। আমি জানি আমার মতো জঘন্যতম একটা মানুষও নাই। আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব। দয়া করে প্লিজ আমার সাথে আপনি চলেন। আমার বোনের অবস্থা খুব খারাপ। আম্মু আম্মু করে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ চলেন। খবরদার পুপি, এই মৃত্যুকের কথা বিশ্বাস করবে না। এই তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, সবার সামনে ভালো সাজার চেষ্টা করছে। পুপি, দাদিমা ওকে এক্ষুনি চাকরি থেকে বের করে দাও, আর এই বাড়ি থেকে বের করে দাও। তাহলে এসব মেয়েরা ঠিক হবে, জীবনে কখনো যেন বড়লোক ছেলেদের ফাঁসাতে না পারে। রিয়ার রাফির কথাগুলো সহ্য হলো না। রিয়া রেগে রাফির কাছে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই ছেলে বলে যা মুখে আসবে তাই আমাকে বলবি, আর সেইটা আমি হজম করে নিব। আমাকে চুপচাপ তোর অন্যায়গুলো সহ্য করতে দেখে আমাকে যদি নরম ভেবে থাকোস, তাহলে জীবনের সব থেকে বড় ভুল করছোস। আমার ধৈর্য সীমা অতিক্রম করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। তাই এখনো সময় আছে, ভালো হয়ে যা। মেয়েদের সম্মান করতে শেখ। শোন, তোকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তোর এত অন্যায় কেন সহ্য করছি জানিস? আমার আশা ছিল তুই ভালো হয়ে যাবি। আমি চাইলে সবাইকে অনেক আগেই বলে দিতে পারতাম, কিন্তু কাউকে বলি নাই। আমি চাই না তুই বাড়ির সবার সামনে ছোট হয়ে যা। আমার সরলতাকে দুর্বলতা হিসেবে নিস না। রিয়ার কথা শুনে রাফি চুপ হয়ে গেল। রিয়া আবারও রুমার কাছে গিয়ে হাত জোর করতে লাগলো। রুমা রিয়ার কথাগুলো বিশ্বাস করলো না। রিয়া অসহায় হয়ে জোরে জোরে কাঁদতে শুরু করলো। রিয়া এই বাসা থেকে বের হয়ে চলে আসলো। হসপিটালে গিয়ে ওর আব্বুর সামনে গিয়ে বলল, আব্বু, আমি আম্মুকে আনতে পারি নাই। আব্বু, আম্মু আমার কথা বিশ্বাস করলো না। আব্বু, আমি এখন কি করব বলো না আব্বু। আর কিছু করতে না, রূপা আর এই দুনিয়ায় বেঁচে নাই। এ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। রিয়া যেন থমকে গেল। রিয়ার আব্বু কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ল। রিয়া দৌড়ে গিয়ে রূপাকে দেখতে পায় সাদা কাপড়ে মুড়ে রেখে দিয়েছে। রিয়া রূপার লাশ ধরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। আর এদিকে রহিমা রুমাকে বলল, ম্যাম, রিয়া আপনাকে মিথ্যে বলে নাই। ওর বোন আসলে অনেক অসুস্থ। মেয়েটা বড্ড মা মা করছে। আমি দেখতে গিয়েছিলাম। কি, রিয়া সত্যি বলছিল? হ্যাঁ। ওর বোন কোন হসপিটালে? আমাকে নিয়ে যাবে? আমার বুকের ভেতরে কেমন যেন একটু অনুভব হচ্ছে, বুকের ভেতরে চাপা কষ্ট অনুভব হচ্ছে। রুমা কিছু বলতে যাবে, তখনই রহিমার ফোনে কল আসে। রিয়ার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে নেয়। রিয়া, কান্না করছিস কেন? রূপার কি হয়েছে? রূপা ঠিক আছে? খালা রূপা, কি হয়েছে রূপার? খালা রূপা আমাদের ছেড়ে চলে গেছে। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। আর রহিমা কান থেকে ফোনটা পড়ে গেলে রুমা বলল, কি হয়েছে রহিমা, কান্না করছো কেন? রূপা মারা গেছে। ছোট্ট মেয়েটা অকালেই চলে গেল। ভাবতেই কেমন কষ্ট হচ্ছে। কি, রূপা মারা গেছে? এটা আমি বিশ্বাস করি না। ওইটুকু মেয়ে কিভাবে সবাইকে ছেড়ে চলে যেতে পারে? আদিত্য কথাটা বলে দৌড়ে যেতে নিবে। রুমা বলল, আদিত্য, আমিও যাব তোর সাথে। রুমা আদিত্যের সাথে সবাই ওদের সাথে যেতে লাগলো। রহিমা বাড়ির গেলে রুমা দেখতে পায় রিয়া লাশের খাটিয়া ধরে চিৎকার করে কান্না করছে। রিয়া কান্না দেখে সবার চোখে পানি চলে এসেছে। রিয়ার আব্বু এক সাইডে বসে আছে, একদম বরফের মতো জমে আছে। রুমা রিয়াকে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রুমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? কি দেখতে এসেছেন? আর আপনি চলে যান। আপনাকে আর দরকার নাই। যখন দরকার ছিল তখন তো আসলেন না, এখন কেন আসলেন? আর আপনাকে দরকার নাই, এখনই এখান থেকে চলে যান। আমার বোনের আর আপনাকে দরকার নাই। আমার বোন চলে গেছে তো, ওর শেষ ইচ্ছাটা পূরণ করতে পারি নাই। একটু আমার কথা বিশ্বাস করলে কি ক্ষতি হতো? রিয়া, আমি বুঝতে পারি না যে তুমি সত্যি বলছো। রাফির কথা শুনে এমনিতে অনেক রাগ উঠেছিল, এজন্য তোমার কথাগুলো শুনতে ভালো লাগছিল না। আমি ভেবেছিলাম তুমি মিথ্যা নাটক করছো। হ্যাঁ হ্যাঁ, আমি নাটক করছি। নাটকের ফলাফল তো দেখতে পাচ্ছেন। দেখেন রুমা চৌধুরী, আপনি এখান থেকে চলে যান। আপনাকে সত্যি আর দরকার নাই।
আপনি আপনার মতো থাকেন, আমরা অনেক ভালো আছি, চলে যান। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আদিত্য রূপার কাছে গিয়ে বলল, রিয়া তুমি শান্ত হও। এই রূপা উঠো, এভাবে ঘুমিয়ে আছো কেন? এই রূপা দেখো, তোমাকে আমি ধরছি, তুমি আমাকে মারবে না? এই রূপা উঠো না, এইভাবে শুয়ে থেকো না, রূপা উঠো। আদিত্য কথা বলে জোরে জোরে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে ধরে বলল, রিয়া প্লিজ শান্ত হও, আমরা সত্যি মানতে পারছি না রূপা আমাদের ছেড়ে এভাবে চলে যাবে। আপনারা না মানলে কি যায় আসে? আমার তো বোন চলে গেছে। যান, আপনার ফুপিকে নিয়ে চলে যান। বিশ্বাস করেন, আপনাদের সাথে দেখা না হলে আমার বোনটাকে হারাতে হতো না। আপনারা চলে যান প্লিজ। রিয়ার চিৎকার শুনে রিয়ার আব্বু মানুষের ভিড় ঠেলে ভেতরে ঢুকে রুমা তার ফ্যামিলিকে দেখতে পায়। রিয়ার আব্বু রিয়ার কাছে আসলে রুমা সালেহা চৌধুরী অবাক হয়ে যায়। রুমা কয়েক পা পিছিয়ে যায়। রিয়ার এর আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, ওই মহিলাকে চলে যেতে বলো। আমার আর ওনাকে সহ্য হচ্ছে না। শুধুমাত্র ওর জন্য আমার ছোট বোনের শেষ ইচ্ছেটা পূর্ণ করতে পারি নাই। আমার ছোট বোনটা একটা আক্ষেপ নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। রূপা, রিয়া তোমার সন্তান? রুমা রূপার লাশ ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। রূপার মুখ দেখে বুকে জড়িয়ে ধরে বলল, রূপা মা, আমাকে ক্ষমা করে দে রে, আমি তোর সাথে দেখাও করতে পারলাম না। ওই রূপা, উঠে দেখ, তোর আম্মু তোর কাছে ফিরে এসেছে। এই রূপা, উঠ না মা, একবার আমাকে আম্মু বলে ডাক না রে। রুমা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। সালেহা চৌধুরী রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এইটা দেখে সবাই অবাক হয়ে গেল। রুমা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরতে দেখতে পেল এই একটা রুমে শুয়ে আছে। রুমা বলে চিৎকার দিয়ে উঠে পড়ল, আপনি এইসব নাটক বন্ধ করেন, এখনই এই বাড়ি থেকে চলে যান। এই রূপা, এভাবে চুপ করে থাকিস না, একবার আমাকে মা বলে ডাক না। এই রূপা, তোর আম্মু তোদের অনেক খুঁজেছে, তোদের অনেক ভালোবাসে রে তোদের আম্মু। এই রূপা, উঠ না রে মা, তোর আম্মুকে একবারও আম্মু বলে ডাক না রে। রিয়া, আমাকে তুই ক্ষমা করে দে। আমি কেন যে তোর কথা বিশ্বাস করলাম না। আজ বিশ্বাস করলে হয়তো রূপার সাথে শেষবারের মতো কথা বলতে পারতাম। রিয়া, তুই কেন আগে বলস নাই? তুই আমার সন্তান, কেন আমাদের থেকে নিজের পরিচয় লুকিয়েছিস? আপনি এই বাসা থেকে চলে যান। আপনাকে আমি কোনো কিছুর উত্তর দিতে চাই না। আপনি কি চলে যাবেন নাকি আমার মরা মুখ দেখবেন, কোনটা? রিয়া দাদু ভাই এইভাবে বলে না। দেখো, এখানে তোমারও দোষ আছে। আমাদের আগে কেন বলো নাই তোমার পরিচয়? এইভাবে কেন লুকিয়ে রেখেছিলে? তুমি জানো আমরা তোমাদের কত খুঁজেছি। কি পরিচয় দিতাম? আপনারা তো ভালোই আছেন। আমাদের কথা আপনাদের মনে যে কত আছে তা তো দেখতেই পেয়েছি। নতুন সংসার, স্বামী, সন্তান নিয়ে তো উনি ভালো আছেন। সেখানে গিয়ে কেন ওনাকে বলে ওনার সংসার ভাঙতে যাব? তখনই রিয়ার দাদু বাড়ি থেকে লোকজন এসেছে। রিয়াকে সান্ত্বনা দিয়ে রিয়ার আব্বুকে নিয়ে চলে গেল। রিয়া যেতে না চাইলে জোর করে নিয়ে যায়। রিয়া সারাদিন কান্না করে। রিয়ার আব্বু বলল, কি করিস আর কান্না করে রূপার আত্মাকে কষ্ট দিস না। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে রূপা অনেক কষ্ট পাবে রে। না আব্বু, আমি আর কান্না করব না। এই দেখো, এই যে আমি চোখ মুছলাম, আর কান্না করব না। কিন্তু আব্বু, আমার এইসব ভালোবাসা যে সহ্য হচ্ছে না। যখন আমার বোনটা বেঁচে ছিল তখন তো কেউ ছিল না আমাদের পাশে। আজ আমার বোনটা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, তখনই সবাই আমাদের আপন করে নিল। আমার বোনটা কতটা আক্ষেপ নিয়ে এই দুনিয়াতে থেকে চলে গেল। আব্বু আম্মুকে এক নজর দেখার জন্য কতটা ছটফট করছিল। আমি পারি নাই ওর শেষ ইচ্ছেটা পূর্ণ করতে। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর কষ্ট পাস না, তুই তো চেষ্টা করছিলি। আর রিয়া, তুই তো আম্মুকে নিয়ে আসলে রূপার সাথে দেখা হতো না রে। চলে যাওয়ার 10 মিনিট পরে এই দুনিয়া থেকে বিদায় নেয়, এটা ভেবে কষ্ট পাস না। ও মেয়েকে তো হারিয়ে ফেলতাম, আবার তোকে হারাতে চাই না রে মা। রিয়া কান্না করতে লাগলো। রিয়ার বড় খালামুনি রিয়াকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো।
এভাবে অনেক দিন কেটে যায়। রিয়া এখন কারোর সাথে কথা বলে না, সারাদিন একা একটা রুমে শুয়ে থাকে। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। রিয়ার অবস্থা প্রায় খারাপের দিকে চলে যাচ্ছে। রুমা রিয়ার সামনে আসার সাহসও পাচ্ছে না। আর এইদিকে এই অবস্থার কারণে আদিত্যের বিয়ে পিছিয়ে দেয়। আদিত্য প্রতিদিন রিয়ার সাথে দেখা করতে আসলেই রিয়া আদিত্যের সাথে দেখা করে না। প্রতিদিন আদিত্য ব্যর্থ হয়ে ফিরে যায়। রিয়া এই কয়েক মাসে এতটাই জেনে গেছে যে তার মা কাউকে বিয়ে করে নাই, তার বাবার স্ত্রী হয়ে তার দাদু বাড়িতেই থাকতো। আর তার বড় খালামুনির রাগের কারণ ছিল তার আব্বু আম্মু পালিয়ে গেলে তার ছোট চাচুর সাথে তাকে বিয়ে দেওয়ার কারণে। সেই কারণের সাথেই ভালো করে কথা বলতো না। এইদিকে রিয়ার আব্বুর রিয়ার টেনশনে বসে থাকতে দেখে রুমা এসেছে, কাঁধে হাত রাখলো। রুমা, আজ আমি সব ফিরে পেলাম, শুধু আমার ছোট মেয়েটার কাউকে পেল না। আজ তুমিও আমার সাথে আছো, আমার ফ্যামিলিও আছে, কিন্তু আমার ওই মেয়েটা নাই। রিয়াকে আমি কিভাবে সান্ত্বনা দিব বল, যেখানে আমি নিজেই এটাই মেনে নিতে পারছি না। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রুমা রিয়ার আব্বুর দুইটা হাত ধরে বলল, সব দোষ আমার। আমি আমার সন্তানদের কাছে থাকলে আমার ছোট মেয়েটাকে হারাতে হতো না। আমার মেয়ে দুটো কত কষ্ট পেয়েছে জীবনে। যদি আমি ওদের পাশে থাকতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। আমাদের বাড়িতে কাজের বুয়া হয়ে থাকতে হতো না, আর আমাকেও না পাওয়ার আক্ষেপও থাকতে হতো না। ভুলটা তোমার একার না, আমারও আছে। আমিও কেন তোমার আগে বসে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম, মেয়েদের নিয়ে চলে আসলাম। যদি ধৈর্য ধরে সবকিছু ঠিক করে নিতাম তাহলে হয়তো এমন কিছু হতো না। দেখো, অতীত নিয়ে আর ভেবে লাভ নেই। এখন তোমাদের একটা সন্তান আছে, যাকে নিয়ে ভাবা শুরু করো। অতীত ভেবে আর সেটা ফিরিয়ে আনতে পারবে না। রিয়াকে কিভাবে আগের মতো স্বাভাবিক করবে সেটা নিয়ে ভাবো। আমি তো ওর সামনে যেতে পারছি না। ওর সামনে গেলে ওই রেগে যাচ্ছে, আমাকে ওই সহ্য করতে পারছে না। এই ভয়ে তুই রিয়ার থেকে দূরে থাকিস না, ওর কাছে কাছে থাকার চেষ্টা কর। দূরে দূরে থেকে আরো দূরত্ব বাড়িয়ে দিস না। হ্যাঁ, এটা আম্মা ঠিক বলছে। তুমি তো আম্মুর মতোই রেগে থাকতে না কেন? তোমাকে ও অনেক ভালোবাসে, দেখো তোমাকে এই ক্ষমা করে দিবে, তাই তুমি ওর কাছে থেকে দূরে থেকো না। রুমা কিছুক্ষণ ভাবতে লাগলো, তারপর রিয়ার রুমে চলে গেল। রিয়ার রুমে যেতে রিয়া চিল্লায়ে উঠল। রিয়ার আম্মু রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানি তোর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু মা একবার ভেবে দেখেছিস? আমি তোদের মা। আমি যতটা খারাপ হই না কেন, একটা মা কখনো তার সন্তানের ক্ষতি চাইবে না। তোর যেমন কষ্ট হচ্ছে, একবার ভেবে দেখ আমার কতটা কষ্ট হচ্ছে। তোকে আমি 10 মাস 10 দিন এই পেটে রেখেছিলাম, কতটা আদর স্নেহ মায়া মমতা দিয়ে তাকে বড় করবার চেষ্টা করছি। ভাগ্যক্রমে তোদের ছেড়ে এতটা বছর একা কাটাতে হলো। প্রতিটা রাত কেমন কেটেছে শুধু আল্লাহ আর আমি জানি। কোনো মা বাবা তার সন্তানকে ছাড়া ভালো থাকতে পারে না। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দে। এক সন্তানকে হারিয়ে ফেলেছি, সেখানে তোকেও আমি হারাতে চাই না। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর দু পায়ে ধরি। রুমা যখন কান্না করতে করতে রিয়ার পায়ে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রুমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমার ভুল হয়েছিল। আমি যদি তোমাকে প্রথমে সব বলে দিতাম তাহলে এত কিছু হতো না। আচ্ছা, এসব বাদ দে, যা ফ্রেশ হয়ে আয়। আমি তোকে আজ নিজের হাতে খাইয়ে দিব। রিয়া ফ্রেশ হতে চলে গেল। রুমা নিচ থেকে খাবার নিয়ে আসলো, রিয়াকে খাওয়াই দিতে লাগলো। রিয়ার গলা দিয়ে খাবার নামতে না চাইলেও রিয়া পানি দিয়ে খেতে লাগলো। 2 লোকমা খেয়ে বলল, আম্মু আমি পারছি না, আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমার বোনটা ওই কবরে একা কিভাবে যে থাকছে। রিয়াকে বুকে জড়িয়ে নিয়ে দুইজনই কান্না করতে লাগলো। রিয়া আর রুমাকে এক হতে দেখে সবাই অনেক খুশি হলো। 1 মাস পর আদিত্য আর তুলির বিয়ে, তাই সবাই সালেহা চৌধুরীর বাড়িতে চলে গেল। সারা বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখছে। রিয়া ছাদের উপরে এক কার্নিশে দাঁড়িয়ে আছে, তখন পিছন থেকে আদিত্য বলল, রিয়া, আমি এই বিয়ে করতে চাই না। কেন?
রিয়া, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার স্ত্রী। আমাদের তো বিয়ে হয়ে গেছে। আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না। তুমি কেমন স্বামী? নিজের স্ত্রীকে এতটা অপমানিত হতে দেখেও চুপচাপ দাঁড়িয়ে দেখো, কাউকে কিছু বলার সাহস পাও না, আর সেখানে বলো আমি তোমার স্ত্রী। শোনো, তোমার মতো স্বামীর আমার কোনো দরকার নেই। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুমি তুলিকে বিয়ে করে সুখে থাকো। রিয়া কথাটা বলে নিচে চলে আসলো। রিয়া চলে যাচ্ছিল তখনই রাফি রিয়াকে পিছন থেকে ডাক দিয়ে বলল, রিয়া আপু। কি আমার নামে বদনাম দেওয়ার সুযোগ খুঁজছো নাকি? না আপু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা, তাড়াতাড়ি বলো। আপু, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, তার উপরে ভাই আমাকে মেরেছিল, যার কারণে রাগের বশে আমি এমনটা করেছি। ওই পিকগুলো সব এডিট করা ছিল। আমাকে ক্ষমা করে দাও। আমি ভালো হয়ে গেছি, বিশ্বাস করো। আমি আর কোনোদিন মেয়েদের সম্মান নষ্ট করব না। আচ্ছা, আর ক্ষমা চাইতে হবে না, তুমি ভালো হয়ে গেছো। ভালো। রিয়া কথাটা বলে নিচে চলে গেল। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। দুপুরের দিকে বরযাত্রী হিসেবে রিয়াও গেল। রিয়া তুলিদের বাসায় গিয়ে সবার সাথে বসে খাবার খেতে লাগলো। আর ওইদিকে আদিত্য রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। সবার খাওয়া শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকে তুলি আর আদিত্যের বিয়ে পড়ানো শুরু করে দিল। কি ব্যাপার দাদু ভাই, শাইন কেন করছো না? আদিত্য, এইভাবে বসে আছো কেন? তোমার কি আমাকে বিয়ে করার কোনো ফিলিংস তো নাই? আদিত্যকে রেজিস্টার খাতায় সাইন করতে বলল। আদিত্য সাইন না করে বসে থাকে। আর ওইদিকে রিয়া ওদের ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। সালেহা চৌধুরী আদিত্যকে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। হোয়াট? কি, বিয়ে করতে পারবে না মানে? দাদিমা, আমি বিবাহিত। আমার স্ত্রী আছে। আমি তাকে অনেক ভালোবাসি। আমি তাকে ছাড়া কাউকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। বিবাহিত মানে? কাকে বিয়ে করেছো তুমি? দাদিমা, আমার স্ত্রীকে তোমরা সবাই চেনো? সবাই চিনি মানে? কিন্তু আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, আমি তোমাকে ঘৃণা করি। তুমি এইসব করে কি বোঝাতে চাচ্ছ? দেখো, বিয়ে করতে এসেছো, বিয়ে করে নাও। তুলি তোমাকে অনেক ভালোবাসে, মেয়েদের নিয়ে অনেক খেলছো, এখন অন্তত ভালো হয়ে যাও। রিয়া দেখো, আমি তোমার বিয়ে করার পর থেকে আমি অনেকটা নিজেকে পরিবর্তন করে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আপনার ভালোবাসা আর আমার দরকার নাই। আপনি বিয়ে করতে এসেছেন, বিয়ে করেন। বারবার এক কথা বলবে না প্লিজ। ওকে বলবো না। আমাদের যে বিয়ে হয়েছে তার প্রমাণ কি? হ্যাঁ দেখেন, হুদাই বেহুদা কথা বললেন না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রিয়া, সত্যি তোমার সাথে ওর কোনো সম্পর্ক নাই? তাহলে ওই যে বলেছে তোমার সাথে নাকি ওর বিয়ে হয়েছে। আদিত্য, আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলো না। আমার মেয়ে কখনো আমাকে না জানিয়ে বিয়ে করবে না। আমার মেয়েকে চিনি, আমি আমার মেয়েকে চিনি। আমার মেয়ে কখনো কোনো ছেলেদের সাথে মিশে নেই, আর সেখানে নাকি আমাকে লুকিয়ে তোমাকে বিয়ে করবে। আঙ্কেল, বিশ্বাস করেন আমি মিথ্যা বলছি না। হ্যাঁ, আপনার মেয়ে অনেক ভালো, কিন্তু এটাও সত্য যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। চুপ করেন, আপনার সাথে আমার কিছুই হয় নাই। রিয়া আপু, আমার কেন জানি মনে হচ্ছে তুমি এটা মিথ্যে বলছো। দেখ, আমি যে ছবিগুলো এডিট করেছি, ওই ছবিগুলোর মানুষ তুমি আর ভাইয়া ছিলে। মানে ছবি এডিট করছো? কি বলিস? সবাই আমাকে ক্ষমা করে দিও। আসলে রিয়া আপুকে আমি প্রায় সময় ভাইয়ার রুমে যেতে দেখতাম। আমার কিছুটা সন্দেহ হইতো, তাই একদিন আমি ভাইয়ার জানালা দিয়ে লুকিয়ে এইসব দেখে ফেলি। ভাইয়া আপুর সাথে যা করছে, রিয়া আপু একটা কথাও বলছিল না। রিয়া আপু ভাইয়ার স্পর্শগুলো অনুভব করতে থাকে। আমি সেদিন পুরো অবাক হয়ে গিয়েছিলাম। আর তুলি আপুর সাথে যখন বিয়ে, সেখানে রিয়া আপু থাকলে সমস্যা হবে। ভাইয়া পুপির মতো সবাই তাড়িয়ে দিতে পারে। তাই আমি ছবিগুলো এডিট করে রিয়া আপুকে এই বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছিলাম। রাফির কথা শুনে রিয়া চুপ হয়ে যায়। রিয়ার আব্বু রেগে রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া এসব কি বলছে রাফি? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। রাফি যা বলেছে তা কি সত্যি? তোমরা তো রাফির কথা শুনতে পেলে, আর রিয়ার ব্যবহার দেখে বুঝতে পারছো আমি মোটেও মিথ্যা বলছি না। আর যদি বিশ্বাস না করো তাহলে আঙ্কেল আরেকটা প্রমাণ দিই। আপনার যে চিকিৎসার জন্য 5 লাখ টাকা রিয়া কোথায় পেয়েছে ওকে জিজ্ঞেস করুন তো। এক রাতের ভেতরে কিভাবে পেল? আদিত্য, চুপ করবেন প্লিজ। কেন চুপ করব? বলো, এত টাকা কই পাইয়েছিলে? রিয়া কোথায় পালাইছিস? তোকে অনেকবার জিজ্ঞেস করছিলাম, তুই আমাকে বলস নাই, এড়িয়ে গেছস। হ্যাঁ আব্বু, আমার আর আদিত্যর বিয়ে হয়েছে। আর তোমাকে যে টাকা দিয়ে অপারেশন করিয়েছি ওইটা আমার দেনমোহরের টাকা ছিল।
রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রিয়ার আব্বু রেগে রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ছিস, তুই বিয়ে করে ফেলেছিস? আমাদের না বলে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস? আব্বু, আমার এখানে কোনো উপায় ছিল না। আমি যদি টাকাটা না নিতাম তোমাকে আমি বাঁচাতে পারতাম না। আমার যে কোনোভাবে হোক টাকাটা দরকার ছিল। তাই বলে বিয়ে করে নিবি? আমাদের একবার বলার প্রয়োজন মনে করলি না? আঙ্কেল, আপনি আপনার মেয়ে বিয়ে করেছে জন্য মারছেন, আর সেই আপনাকে কতটা ভালোবাসে সেইটা আপনিই জানেন না। আপনি জানেন আপনার মেয়ে আপনাকে বাঁচাতে গিয়ে কি পথ ধরেছিল? সেখানে তো আমি শখের বশে তাকে বিয়ে করেছিলাম বলে আজ আপনার মেয়েকে এত ভালো দেখতে পাচ্ছেন। আদিত্য, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর একটা কথা বলবে না। যদি একটা কথা বলো তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। ওকে, আমি কিছু আর বলবো না। প্রিয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো এত ভালো স্ত্রীকে আমি হারাতে চাই না, যাকে এতটা কষ্ট দিলাম। তারপর সেই সব সময় আমার কথা ভেবে গেছে। যে মেয়েটা সবার কথা ভাবতে জানে কিন্তু নিজের কথা ভাববে না, আমি সেই মেয়েটার কথা ভাবতে চাই। রিয়া, আমাকে প্লিজ ক্ষমা করে আমাকে স্বামী হিসেবে কবুল করে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি কখনোই তোমাকে আর কষ্ট দেব না। আমি তোমাকে নিজের মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। দাদিমা, তোমার নাতনিকে বুঝাও না, আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। দাদু ভাই, সব বুঝলাম। তুমি আমাদের না জানিয়ে কেন বিয়ে করলে? আর বিয়ে করলে ভালো কথা, তুমি রিয়াকে আমাদের বাড়িতে দেখেও কেন তুমি কাউকে বললে না ও তোমার স্ত্রী? আর রিয়াই বা কেন তোমাকে স্বামী হিসেবে মানছে না? দাদিমা, আসলে আদিত্য বলতে যাবে তখনই রিয়া বলল, আমি বলতে না করেছিলাম, আমি চাই নাই, তাই আদিত্য কাউকে কিছু বলে নাই। আর তুলি, তোমাকে এই অবস্থায় নিয়ে আসার জন্য ক্ষমা করে দাও। আমি জানতাম না আদিত্য আমাকে মন থেকে ভালোবাসে। আগে জানলে কখনো এত দূর আসতে দিতাম না। তাহলে আমি সবাইকে বলে দিতাম। যা বোঝা বুঝেছি। কাজী সাহেব, ওদের দুজনকেই নতুন করে বিয়ে দিয়ে দেন। আর রিয়া, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তারপর তারপরেও তুমিও কখনো প্রতিবাদ করো নাই। তুমি সত্যি অনেক ধৈর্যশীল মেয়ে। তুলি কথাটা বলে রিয়াকে আদিত্যের সামনে বসিয়ে দিয়ে দিল। আর একদিকে কাজী সাহেব সবকিছু ঠিক করে ওদের দুজনের বিয়ে পড়িয়ে দিল। আর রাফি বলল, তুলি, তুমি কিছু মনে না করলে তোমাকে আমি বিয়ে করতে চাই। তোমাকে আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভাই আর হবু বলে কিছু বলি নাই। বিয়ে করতে পারি একটা শর্তে। লুচ্চামি ছেড়ে দেবে? তুলির কথা শুনে সবাই হেসে দিল। তারপর রাফি মাথা নিচু করে লজ্জামাখা কণ্ঠে বলল, বউ থাকলে আবার লুচ্চামি করতে যাব কেন? বিয়ে করে তো দেখো। আদিত্যর আব্বু আম্মু তুলির আব্বু আম্মুর সাথে কথা বলে রাফি আর তুলি বিয়ে দিয়ে দিল। দুজনে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আদিত্য রিয়ার পাশে বসে ওর হাতটা শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে সারা রাস্তায় চলে গেল। বাসায় গিয়ে যার যার বাসর রুমে বসিয়ে দিয়ে আসলো। আদিত্য আর রাফি ওর কাজিনরা ধরে রাখছে। আদিত্য সবার সামনে বলে উঠল, উফ, এই তোরা ছাড়বি? আবার না বাসর হইছে। রাফির তো হয় নাই, ওকে যেতে দে। আর সাথে তোদের মায়া হলে আমাকেও যেতে দে ভাই। আদিত্যর কথা শুনে সবাই হাসতে লাগলো। আদিত্যের আব্বু আম্মু আর রিয়ার আব্বু আম্মু রুমা কিছুটা লজ্জা পেয়ে গেল। সালেহা চৌধুরী বলল, ওদের যেতে দাও, তোমরা ধরে রেখো না। সালেহা চৌধুরীর কথা শুনে আদিত্য আর রাফিকে ছেড়ে দিল। আদিত্য তো দৌড়ে বাসর ঘরে চলে গেল। আদিত্য বাসর ঘরের সামনে গিয়ে হাঁটুর উপরে হাত রেখে হাঁপাতে লাগলো। তারপর রুমে ঢুকে রিয়ার দিকে যেতে লাগলো। এতক্ষণ পর আসার সময় হলো? আমি কি করব, ওরা তো ছাড়তে চাইছিল না। ভালো, এখন ঘুমাও, যাও। ওমা, ঘুমাবো গে? বাসর রাতে কেউ ঘুমায় নাকি? ইয়া, বাসরাত কয়বার করতে চাও? একবার হইছে সারা রাত ঘুমাতে দাও নাই। এই বাসর রাতে আমি ঘুমাবো আর তুমি তাকিয়ে তাকিয়ে আমাকে দেখবে। তাই নাকি? আচ্ছা, আগে কাছে যাই। রিয়ার কাছে গিয়ে আদিত্য রিয়ার পাশে বসলো। রিয়ার দুইটা হাত ধরে বলল, আচ্ছা, তুমি তখন মিথ্যা বললে কেন? তুমি তো আমাকে বলতে না করনি। আমি ইচ্ছে করে কাউকে কিছু বলিনি। আমি মিথ্যা বলছি এই জন্য আমার স্বামীর চরিত্র বিষয়ে আমি জানি। আমি চাই নাই আমার স্বামীর চরিত্র ব্যাপারে কেউ জেনে যাক। আর
আমার স্বামীকে সবাই ছোট নজরে দেখুক। আমার স্বামী আগে কেমন ছিল সেটা অতীত। এখন আমি আমার স্বামীকে পরিবর্তন করতে চাই। তাই আমি আমার স্বামীকে কারো কাছে ছোট দেখতে পারবো না। রিয়ার কথা শুনে আদিত্য অনেকটা ইমোশনাল হয়ে যায়। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে বলল, আমি অনেক ভাগ্যবান তোমাকে স্ত্রী হিসেবে পেয়েছি। সেই দিন আমি শখের বশে বিয়ে করলেও তোমাকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরলো।